আছে। তাহলে শোল্ডার যখন আমরা পড়তে যাচ্ছি শোল্ডার অ্যানাটমি, তখন আমাদের দুইটা জিনিস এখানে চিন্তা করতে হবে। তাহলে শোল্ডার জয়েন্ট একটা হচ্ছে হিউমেরাল হেড অ্যান্ড গ্লেনয়েড ক্যাভিটি অর্থাৎ গ্লেনয়েড সকেট। তাহলে শোল্ডার জয়েন্টটা কি টাইপের জয়েন্ট? এটা হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এটা আমরা জানি। এখন শোল্ডার যে এখানে গ্লেনয়েড ক্যাভিটিতে যে বসে থাকে, হ্যাঁ, তাহলে এই ক্যাভিটিটা কিন্তু ছোট। আমরা স্ক্যাপুলার ক্যাভিটিটা সবাই খেয়াল করবেন, আমাদের যে স্কেলেটন আছে ওখানে, এটা খুবই ছোট। এই তুলনায় আমাদের হেডটা কিন্তু অনেক বড়। এই জন্য বলা হয় আমরা শোল্ডারে আমরা যে কোনো মুভমেন্টই করি না কেন, যে পজিশনে নেই, যে কোনো মুভমেন্টই করি না কেন, শুধুমাত্র এই হেডের 1/4 মাত্র এই কন্টাকে থাকে যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো মুভমেন্টই হোক, যে কোনো পজিশনে থাকুক, মাত্র হেডের 1/4 থাকে হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটিতে। এখন গ্লেনয়েড ক্যাভিটি প্রথমেই তো হচ্ছে আমরা বললাম ছোট অর্থাৎ শ্যালো। তাহলে এটাকে আরো বেশি জায়গা, হেডের বেশি জায়গা যেন নিতে পারে, এই জন্য যে জিনিসটা এখানে অ্যাটাচড হয় সেটা হচ্ছে গ্লেনয়েড ল্যাব্রাম। তাহলে এই ল্যাব্রামটা আমাদের যে গ্লেনয়েড সকেট আছে, গ্লেনয়েড ক্যাভিটি আছে, এটাকে ডিপেন্ড করে 50%। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, যে ডিপেন্ড করে কতটুকু, ডিপ করে দেয় 50%, আর টোটাল সারফেস এরিয়া বাড়ায় 75%। তাহলে গ্লেনয়েড ক্যাভিটি যতটুকু প্রথমে ছিল, এরপরে কি রাখলো এখানে, গ্লেনয়েড ল্যাব্রাম লাগলো। লাগার কারণে যতটুকু সকেট ছিল সেটা কতটুকু ডিপেন্ড হলো, 50%। 50% ডিপেন্ড হলো। এরপরে সারফেস এরিয়া কতটুকু বাড়লো, 75%। এখন শোল্ডারের একটা দুইটা তিনটা ইম্পর্টেন্ট জিনিস প্রথমে বলে নিই, যে শোল্ডার জয়েন্টটা হচ্ছে আমাদের শরীরে যতগুলো জয়েন্ট আছে ডিসলোকেশন হয়, জয়েন্ট ডিসলোকেশন, তার 50% হচ্ছে শোল্ডার ডিসলোকেশন। তাহলে টোটাল যতগুলো জয়েন্ট আছে এর মধ্যে কত পার্সেন্ট, 50% হচ্ছে শুধুমাত্র শোল্ডার ডিসলোকেশন। আর যদি আপনি ইনসিডেন্স হিসেবে চিন্তা করেন, তাহলে আপনিতে বলা আছে টোটাল যে পপুলেশন এর 2%। তাহলে দেখেন টোটাল যত পপুলেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, তাহলে এর যদি 2%-এর শোল্ডার ডিসলোকেশন কোনো একটা জীবনের কোনো একটা পর্যায়ে হয়, তাহলে কিন্তু সংখ্যাটা কিন্তু হিউজ। আর স্প্রিন যারা একটা বই আছে শোল্ডার আর্থ্রোস্কোপির, সেখানে বলা আছে যে 24 পার লাখ পার ইয়ার, 24 পার লাখ পার ইয়ার, এটা হচ্ছে ইনসিডেন্স রেট। তাহলে এখানে তিনটা ইম্পর্টেন্ট তথ্য, যে টোটাল শোল্ডার ডিসলোকেশনের 50%, শুধুমাত্র শোল্ডার ডিসলোকেশন 2% অফ ওভারঅল পপুলেশন ওয়ার্ল্ড ওয়াইড, আর 24 পার লাখ পার ইয়ার। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য। আর গ্লেনয়েড ক্যাভিটি এবং সকেট নিয়ে বলতেছিলাম, সেটা হচ্ছে যে এখানে আমাদের বললাম এটা ডিপেন্ড করে 50%, আর ওভারঅল সারফেস এরিয়া বাড়ায় 75%। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আমাদের যে শোল্ডার জয়েন্ট, এই জয়েন্টটা ছুটে যায় বারবার, তাই না? 50% ছুটে যাচ্ছে অর্থাৎ ডিসলোকেশন হচ্ছে, এটা কেন? আর এই জয়েন্টটাকে যে ধরে রাখতেছে, যে টোটাল সারফেস এরিয়া তার মাত্র 1/4 নিচ্ছে যে কোনো মুহূর্তে এই হেডের। আর এই যে 1/4 নিচ্ছে, এটা আরেক ভাবে যদি বলেন পার্সেন্টেজ হিসেবে, সেটা হচ্ছে 25-30%। আর একটা বইয়ের তথ্য, হ্যাঁ, আমরা তো 1/4 বলতেছি, আর পার্সেন্ট হিসেবে বললে 25-30%। এখন এই শোল্ডার জয়েন্ট যে স্ট্যাবিলিটি মেনটেন হচ্ছে, তারপরেও স্ট্যাবিলিটি অফ দ্য শোল্ডার, এবার স্যার একটা খুব কমন প্রশ্ন করে, বিশেষ করে ওয়াকিল স্যারের কাছে এই প্রশ্নটা করা দেখছিলাম 2-3 জনকে প্রশ্ন করছে, যারা একটা শোল্ডার না দাঁড়াইছে, বা শোল্ডারের কোনো কেস, বা শোল্ডার এমনিতে হিউম্যানাস হেডের কোনো ফ্র্যাকচার, এগুলো নিয়ে দাঁড়াইছে, জিজ্ঞেস করতো যে স্ট্যাবিলিটি ফ্যাক্টর অফ দা শোল্ডার জয়েন্ট। স্যার শুনতে চাইতো এইভাবে, যে স্ট্যাটিক ফ্যাক্টর কি কি আছে এবং ডাইনামিক ফ্যাক্টর কি কি আছে। এটা লিখে ফেলেন ভাইয়া, সবাই লিখে ফেলেন, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, স্ট্যাটিক ফ্যাক্টর এন্ড ডাইনামিক ফ্যাক্টর। তাহলে স্ট্যাটিক ফ্যাক্টরের মধ্যে প্রথমেই মনে রাখেন, যেটা এখন আমরা আলোচনা করতেছিলাম, গ্লেনয়েড ল্যাব্রাম। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক ফ্যাক্টর হচ্ছে গ্লেনয়েড ল্যাব্রাম। গ্লেনয়েড ল্যাব্রাম। হ্যাঁ, গ্লেনয়েড ল্যাব্রাম। এখন আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে। গ্লেনয়েড, ঠিক আছে, এইদিকে কি আছে, সুপ্রাস্পাইনাটাস উপর দিকে, তারপর এদিকে কি থাকে, ইনফ্রাস্পাইনাটাস, এখানে থাকে টেরিস মাইনর, এইদিকে থাকে সাবস্ক্যাপুলারিস। ঠিক আছে, তাহলে দেখেন এখানে হচ্ছে হিউমেরাল হেড, দেখা যায়, দেখা যাবে, দেখা যাবে। উপরের দিকে সুপিরিয়রলি সুপ্রাস্পাইনাটাস, সুপিরিয়রলি, অ্যান্টেরিয়রলি সাবস্ক্যাপুলারিস, আর পোস্টেরিয়রলি হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস এন্ড টেরিস মাইনর। তাহলে সুপিরিয়রলি সুপ্রাস্পাইনাটাস,
anteriorly subscapularis and posteriorly infraspinatus and teres minor। তাহলে এগুলো হচ্ছে স্টেবিলাইজার, হ্যাঁ, স্টেবিলিটি দিচ্ছে। এছাড়াও চিন্তা করেন যে এগুলার নিচে এই যে গ্লেনয়েড যে ক্যাভিটি আছে এটাকে এইভাবে কভার করে আছে হচ্ছে ল্যাব্রাম, ঠিক আছে? তাহলে এইটুকু হচ্ছে সুপিরিয়র ল্যাব্রাম, এখান থেকে এইটুকু এটা সুপিরিয়র ল্যাব্রাম। এরপরে আসছে হচ্ছে মিডল, ঠিক আছে, তারপরে ইনফিরিয়র। এখন এই যে ল্যাব্রাম যে চতুর্দিকে কভার করে আছে এর সাথে আবার গ্লেনোহিউমেরাল লিগামেন্ট আছে, ঠিক আছে? তাহলে এই যে ল্যাব্রাম আছে এটা প্রথমে আগে চিন্তা করেন, এরপরে আছে হচ্ছে গ্লেনোহিউমেরাল লিগামেন্ট। ধরেন এখানে আছে সুপিরিয়র গ্লেনোহিউমেরাল লিগামেন্ট, এরপরে আছে মিডল গ্লেনোহিউমেরাল লিগামেন্ট, এরপরে আছে হচ্ছে ইনফিরিয়র গ্লেনোহিউমেরাল লিগামেন্ট, সেটা আবার দুইটা ব্যান্ড, ঠিক আছে? অ্যান্টেরিয়রলি অ্যান্টেরিয়র ব্যান্ড, পোস্টেরিয়রলি হচ্ছে পোস্টেরিয়র ব্যান্ড। তাহলে এখানে কি কি থাকলো? গ্লেনয়েড ক্যাভিটি, তাকে কভার করতে হলো গ্লেনয়েড ল্যাব্রাম, এরপরে গ্লেনয়েড ল্যাব্রামের সাথে আবার কি কভার করছে এখানে সুপিরিয়র গ্লেনোহিউমেরাল লিগামেন্ট। কারণ এইদিকে তো আমাদের কি আছে, এইদিকে কিন্তু আছে গ্লেনয়েড ক্যাভিটি, ঠিক আছে? তাহলে হচ্ছে এইদিকে আছে আমার গ্লেনয়েড ক্যাভিটি, তাহলে এটা গ্লেনয়েড ক্যাভিটি। তাহলে দেখেন গ্লেনয়েড ক্যাভিটি থেকে যে লিগামেন্ট গুলো আসতেছে তাহলে গ্লেনোহিউমেরাল, এর মধ্যে একটা আসে এই যে এখানে তো উপর দিকে থাকে কি কোরাকয়েড প্রসেস, এইভাবে থাকে কোরাকয়েড প্রসেস। তাহলে কোরাকয়েড প্রসেস থেকে এই হিউমেরাসের হেডে, তাহলে এখানে দেখেন প্রথমে আসতেছে কোরাকো হিউমেরাল, কোরাকো হিউমেরাল, এইদিকেও আসতেছে হচ্ছে কোরাকো হিউমেরাল, ঠিক আছে? তাহলে দেখেন এই পাশে সাবস্ক্যাপুলারিস আছে, এই দিকেও কোরাকো হিউমেরাল এক্সটেনশন, এখান থেকে কোরাকো হিউমেরাল এখানেও এক্সটেনশন, আবার সুপ্রাস্পাইনাটাস আছে এখানেও এক্সটেনশন, খেয়াল করেন। তাহলে এখানে হচ্ছে কোরাকয়েড থেকে কোরাকো হিউমেরাল, যেহেতু কোরাকয়েড এবং হিউমেরাসের হেড, তাহলে নাম কি হবে? কোরাকো হিউমেরাল, CHL, কোরাকো হিউমেরাল লিগামেন্ট। কয়টা ব্যান্ড আছে? দুইটা ব্যান্ড, একটা মার্চ করে হচ্ছে সুপ্রাস্পাইনাটাসের সাথে, আরেকটা করে সাবস্ক্যাপুলারিসের সাথে, ঠিক আছে? তারপরে এর নিচেই কোরাকো হিউমেরালের নিচেই থাকে হচ্ছে সুপিরিয়র গ্লেনোহিউমেরাল, ধরেন এই যে এরকম একটা জিনিস সুপিরিয়র গ্লেনোহিউমেরাল লিগামেন্ট, এরপরে থাকে মিডল গ্লেনোহিউমেরাল লিগামেন্ট, ঠিক আছে? এরপর থাকে ইনফিরিয়র গ্লেনোহিউমেরাল, যেটা অ্যান্টেরিয়র ব্যান্ড থাকে এবং পোস্টেরিয়র ব্যান্ড থাকে, দুইটা ব্যান্ড। তাহলে স্ট্যাবিলিটি পড়াইতে গিয়ে দেখেন এখানে বললাম প্রথমে কি বলছিলাম, গ্লেনোহিউমেরাল, এই যে গ্লেনয়েড থেকে হিউমেরাস গ্লেনোহিউমেরাল লিগামেন্ট, ঠিক আছে? প্রথমে কি বলছিলাম? গ্লেনয়েড ল্যাব্রাম। এছাড়া দেখেন এই যে একটা জয়েন্ট ক্যাপসুল থাকে এখানে, যদি এটা এইদিকে আমরা পুরোটা আঁকাই নাই, যদি ধরেন এটার ক্ষেত্রে যদি শ্যাফট হয়, এটা এইদিকে কি আছে আমাদের এই বরাবর থাকে হচ্ছে অ্যানাটমিক্যাল একটা নেক থাকে, তাই না? তাহলে অ্যানাটমিক্যাল নেক, এই অ্যানাটমিক্যাল নেক থেকে একদম এই যে গ্লেনয়েড যে ক্যাভিটি আছে এই পর্যন্ত ক্যাপসুল থাকে। আর অ্যানাটমিক্যাল নেকের মিডিয়াল দিকে এখানে নিচের দিকে 1 to 2 সেন্টিমিটার পর্যন্ত এই ক্যাপসুলটা এক্সটেন্ড করে, 1 to 2 সেন্টিমিটার। আর উপর দিকে একটু ফাঁকা থাকে, কারণ ওখানে কি ঢোকে? লং হেড অফ বাইসেপস, ঠিক আছে? তাহলে এটা চিন্তা করে এখন ওভারঅল চিন্তা করেন যে স্ট্যাটিক ফ্যাক্টর আমাদের কি আছে? প্রথমত গ্লেনয়েড ল্যাব্রাম, এরপরে কি গ্লেনোহিউমেরাল লিগামেন্ট আছে কিছু, এরপরে কি আছে? কোরাকো হিউমেরাল লিগামেন্ট, এটাকে কোরাকো হিউমেরাল আর্চও বলি আমরা অনেক সময়, সাথে লিগামেন্ট, কোরাকো হিউমেরাল আর্চ এন্ড লিগামেন্ট, তাহলে কোরাকো হিউমেরাল লিগামেন্ট। এরপরে কি? গ্লেনোহিউমেরাল লিগামেন্ট, এটা কয়টা ভাগ? সুপিরিয়র, মিডল এন্ড মিডল ইনফিরিয়র। এন্ড ইনফিরিয়র। ইনফিরিয়র কয়টা ব্যান্ড? দুইটা, অ্যান্টেরিয়র আর একটা পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র। পোস্টেরিয়র, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্যাক্টর, গ্লেনয়েড ল্যাব্রাম, গ্লেনোহিউমেরাল লিগামেন্ট, জয়েন্ট ক্যাপসুলের কথা বললাম, এই গ্লেনোহিউমেরাল জয়েন্ট ক্যাপসুল। আর গ্লেনোহিউমেরাল লিগামেন্ট কয়টা ভাগ আছে? সুপিরিয়র, মিডল এন্ড ইনফিরিয়র। তাহলে ইনফিরিয়রটার আবার দুইটা ব্যান্ড, অ্যান্টেরিয়র ব্যান্ড এন্ড পোস্টেরিয়র ব্যান্ড। তাহলে এগুলো হচ্ছে স্ট্যাটিক ফ্যাক্টর। কোরাকো হিউমেরালের বললেন যে দুটা পার্ট, একটা হচ্ছে কি পার্ট? এটা হচ্ছে একটা সুপিরিয়র, একটা হচ্ছে ইনফিরিয়র। মানে সুপিরিয়রটা বুঝাচ্ছি যে সুপিরিয়রলি যে সুপ্রাস্পাইনাট আছে এর সাথে মার্চ হয় গিয়ে, হ্যাঁ, এই আচ্ছা। টেন্ডনের সাথে। আরটা হচ্ছে এখানে এই যে আমরা ইনফিরিয়র বলতেছি যেটা, সেটা আসলে কিন্তু অ্যান্টেরিয়র, কারণ এটা আসে কার সাথে মার্চ হয়? সাবস্ক্যাপুলার সাথে মার্চ হয়, ঠিক আছে? এই যে কাছে থেকে দেখতে পাচ্ছেন। তাহলে সুপিরিয়র এন্ড ইনফিরিয়র, ইনফিরিয়রটা সাবস্ক্যাপুলার সাথে আসে মার্চ করে।
আর গ্লেনোহিউমেরালটা কার সাথে মার্চ হয়? গ্লেনোহিউমেরাল গ্লেনোহিমেরাল এই যে দেখালাম যে এখানে কোরাকোহিমেরাল, এর নিচে থাকে হচ্ছে সুপিরিয়র গ্লেনোহিমেরাল, এই যে এরকম, হ্যাঁ, যেটা আমাদের ছবিতে দেয়া আছে বইয়ে এই ধরনের। এরপরে এর নিচে আবার থাকে মিডল গ্লেনোহিমেরাল, ঠিক আছে, মানে গ্লেনয়েড সাথে কিন্তু এই যে হিমেরাল হেডের গ্লেনোহিমেরাল নামের মধ্যে আছে। আর আরটা হচ্ছে নিচের দিকে থাকে, নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে আবার আসে দুইটা ব্যান্ড, অ্যান্টেরিয়র ব্যান্ড এন্ড পোস্টেরিয়র ব্যান্ড, এইভাবে থাকে, ঠিক আছে। আপনি ছবিগুলো আপনি যে শেয়ার করে দিব না, আরো ইজি লাগবে না, আমি জাস্ট মানে হ্যাঁ নরমালি এতে বোঝানোর জন্য এইভাবে আঁকে দেখাচ্ছি, ছবিগুলো শেয়ার করলে ইজি হবে নি। তবে এই জিনিসটা মনে থাকবে, ছবি আমরা তো একবারে দেখি, কিন্তু এটা যখন আমরা একটার পর একটা আঁকতেছি এটা কিন্তু মাথায় বেশি স্থায়ী হয়, জাস্ট এই জন্য সিম্পল ভাবে দেখাচ্ছি আর কি। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা স্ট্যাটিক ভেক্টর কি কি আছে? জি জি, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমাদের ডাইনামিক ফ্যাক্টর। ডাইনামিক যে স্ট্যাবিলিটি ফ্যাক্টর আছে সেটাকে আবার তিনটা বা চারটে ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে যে প্রাইমারি অ্যাক্টিভ স্ট্যাবিলাইজার, প্রাইমারি অ্যাক্টিভ স্ট্যাবিলাইজার্স, তার মধ্যে কি কি আছে আমরা এক নম্বরে বলে ফেলি রোটেটর কাপ মাসল, ঠিক আছে। তাহলে কি কি? সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর এন্ড সাবস্ক্যাপুলারিস, এই কয়টা গেল। এরপরে এর সাথে আরো দুইটা যোগ হবে, ল্যাটারালি কি থাকে? বড় মাসল, ডেলটয়েড। অ্যান্টেরিয়রলি বাইসেপ্টাল গ্রুপে কি থাকে? এদিকে চলে আসে হচ্ছে তিনটা মাসল, ঠিক আছে। আচ্ছা এখানে আগে ক্লিয়ার করে নেন, রোটেটর কাপ মাসল চারটা, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর এন্ড সাবস্ক্যাপুলারিস। এর সাথে আরো দুইটা লেখেন ভাইয়া, সবাই এর সাথে আরো দুইটা লেখেন, লং হেড অফ বাইসেপস আর ডেলটয়েড, লং হেড অফ বাইসেপস এন্ড ডেলটয়েড। এই ছয়টা মাসল হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ স্ট্যাবিলাইজার্স, প্রাইমারি অ্যাক্টিভ স্ট্যাবিলাইজার্স, রোটেটর কাপের চারটার সাথে ডেলটয়েড, সাথে লং হেড অফ বাইসেপস। এরপরে আসবে কোনটা আমাদের বলেন? একটি ডাইনামিক মানে ডাইনামিক স্টেবিলাইজার মধ্যে কি বললেন? প্রাইমারি ডাইনামিক অ্যাক্টিভ স্ট্যাবিলাইজার্স, প্রাইমারি অ্যাক্টিভ স্ট্যাবিলাইজার্স। একটিভ ভাই স্টেবিলাইজার আছে ইলিয়াস ভাই, তাহলে কি স্ট্যাটিক শুধুমাত্র স্ট্যাটিক, তাহলে কি ওই গ্ল্যানয়েড ল্যাব্রাম আর ওই লিগামেন্ট গুলা নাকি? হ্যাঁ, লিগামেন্ট, ক্যাপসুল, এই সবগুলো হচ্ছে স্ট্যাটিক। বুঝতে পারছি। হ্যাঁ, আর প্রাইমারি অ্যাক্টিভ স্ট্যাবিলাইজার্স কি কি? রোটেটর কাপের চারটে, সাথে ডেলটয়েড আর লং হেড অফ বাইসেপস, এই ছয়টা, ডেলটয়েড, লং হেড অফ বাইসেপস। এরপর লেখেন সেকেন্ডারি স্ট্যাবিলাইজার্স, এটা কিন্তু সব ডাইনামিকের মধ্যে এখন, হ্যাঁ, সেকেন্ডারি স্ট্যাবিলাইজার্স। সেকেন্ডারি স্টেবিলাইজার, আচ্ছা। সেকেন্ডারি স্ট্যাবিলাইজার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের যে লেসার টিউবারোসিটি, এইদিকে ধরেন আসতেছে হচ্ছে গ্রেটার টিউবারোসিটি, দুটার মধ্যে একটা আমাদের গ্রুপ থাকে, তাই না? এটাকে আমরা কি গ্রুপ বলি? কোনটা কোনটা? এই যে লেসার টিউবারোসিটি, এখান হুম থেকে একটা লাইন আসলো, তাই না, বা এটার হুম প্রলঙ্গেশন আসলো। গ্রেটার টিউবারোসিটি, এটা একটা প্রলঙ্গেশন আসলো, এটাকে আমরা কি বলি? অ্যান্টিরিয়রলি থাকে বাইসিপিটাল গ্রুভ। হুম। তাহলে বাইসিপিটাল গ্রুভ, এটা বাইসিপিটাল গ্রুভের এটা মিডিয়াল লিফ, যেহেতু আমাদের এদিকে গ্লেনয়েড আসছে এদিকে হেড, তার মানে এটা হচ্ছে মিডিয়াল লিফ। আর এটা কি? ভাই একটু ইন্টারাপ্ট করি ভাই। হ্যাঁ ভাই। এই 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 রাব্বু ভাই, হ্যাঁ, আপনি আপনি একটু ওই আশিক ভাইরে মনে হয় ওই ইয়া করে ওই পিন করে হোস্ট বানায় দেন, তাহলে ওই ভিডিওতে শুধু আশিক ভাই থাকবে, না হলে দেখা গেল রেকর্ড হওয়ার পরে ওই যেহেতু আপনি হোস্ট হয়ে আছেন ওই শুধু মানে আপনারই দেখা যাবে, এই লেখা টেখা পরে নাও দেখা যেতে পারে। ও তাহলে মেক হোস্ট দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেক প্রথমে ভাইরে পিন করেন, যে পিন করে তারপরে মেক হোস্ট করে দেন। পিন করবো কেমনে করে? পিন হচ্ছে ভাই নামের উপরে একটা ক্লিক করে দেখেন পিন অপশন আছে। হ্যাঁ, পুট ইন ওয়েটিং রুম, ডিনেম, মেক না, না, না। লিস্ট, স্পটলাইট, চ্যাট। হ্যাঁ স্পটলাইট, সরি স্পটলাইট। স্পটলাইট দিলাম, হ্যাঁ তারপরে এরপর হচ্ছে ভাইরে হোস্ট বানায় দেন। হুম, ঠিক আছে, আচ্ছা, করে দিছি। এখন কন্টিনিউ করি নাকি ভাই? ওকে ভাই। তাহলে দেখেন এইদিকে আমাদের যে লেসার টিউবারোসিটি সেটা কি লাগে? সাবস্ক্যাপুলারিস, সেখান থেকে একটা প্রলঙ্গেশন আসলো, তাই না? আর গ্রেটার টিউবারোসিটি যেখানে বাকি তিনটা লাগে সেখান থেকে একটা প্রলঙ্গেশন আসলো। তাহলে এটা কি আসলে আমরা দেখার চেষ্টা করলাম? বাইসিপিটাল গ্রুপ। তাহলে এটা হচ্ছে মিডিয়াল লিফ, কারণ আমাদের এইদিকে গ্লেনয়েড এইদিকে হিউমেরাস, তার মানে একটা মিডিয়াল লিফ।
এটা মিডিয়াল আর এটা কি ল্যাটারাল। তা আমরা জানি যে বাইসিপিটাল গ্রুপের মিডিয়াল লিপে কি লাগে, টেরিস মেজর, ঠিক আছে। আর ল্যাটারালি কি রাখে আর একটা মেজর, সেটা কি পেক্টোরালিস মেজর, ঠিক আছে। তাহলে মিডিয়াল লিপে কে টেরিস মেজর, ল্যাটারাল লিপে কে পেক্টোরালিস মেজর, আর এই যে মাঝখানে কে থাকে ল্যাটিসিমাস ডরসি। তাহলে এই তিনটা হচ্ছে সেকেন্ডারি স্টেবিলাইজার্স। তাহলে বাইসিপিটাল গ্রুপের বাউন্ডারি এবং কন্টেন্ট এই কয়টা মিলে হচ্ছে সেকেন্ডারি স্টেবিলাইজার। তাহলে সেকেন্ডারি স্টেবিলাইজার্সে কি লিখবেন, 1 নম্বরে টেরিস মেজর, 2 নম্বরে পেক্টোরালিস মেজর, মাঝখানে ল্যাটিসিমাস ডরসি। তার মানে এই তিনটা হচ্ছে সেকেন্ডারি স্টেবিলাইজার্স, এগুলো ডাইনামিক স্টেবিলাইজার্স। ক্লিয়ার? জি জি জি। হ্যাঁ, এরপরে হচ্ছে আরেকটা, এরপরে থার্ড কম্পোনেন্ট বলা হচ্ছে, এটাও কিন্তু ডাইনামিক স্টেবিলাইজার। তাহলে থার্ড কম্পোনেন্ট যেটা বলা হয় সেটা হচ্ছে নিউরোমাসকুলার কন্ট্রোল। আরেকটা 3 নম্বর পয়েন্ট লেখেন নিউরোমাসকুলার কন্ট্রোল। নিউরোমাসকুলার কন্ট্রোল যেটা মূলত প্রোপ্রিওসেপশন, আমাদের যে জয়েন্ট পজিশন এটাতে হেল্প করে। নিউরোমাসকুলার কন্ট্রোল লেখেন থার্ড পয়েন্ট, লিখে ব্র্যাকেটে লেখেন প্রোপ্রিওসেপশন। এখানে 3 ধরনের স্ট্রেস রিসেপ্টর থাকে, একটা হচ্ছে রাফিনিয়ান কর্পাসল, প্যাসিনিয়ান কর্পাসল, আর হচ্ছে গোলগি অ্যাপারেটাস। এই তিনটা এগুলো হচ্ছে স্ট্রেস রিসেপ্টর। তাহলে নিউরোমাসকুলার কন্ট্রোলের মধ্যে হচ্ছে প্রোপ্রিওসেপশন অর্থাৎ জয়েন্ট পজিশন, সেখানে কে কাজ করে, রাফিনিয়ান কর্পাসল, প্যাসিনিয়ান কর্পাসল এন্ড গোলগি অ্যাপারেটাস। এছাড়াও ভাই আরেকটা পয়েন্ট বলা আছে স্ক্যাপুলোথোরাসিক মাসলস, এটা লেস ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন। স্ক্যাপুলোথোরাসিক মাসলস যেমন আমাদের কি আছে, পেক্টোরালিস মাইনর, তারপর ট্রাপিজিয়াস, সেরিটাস অ্যান্টেরিয়র, ল্যাটিসিমাস ডরসি, রম্বয়েডিয়াস মেজর মাইনর, এগুলোকে বলা হয় সাবস্ক্যাপুলারিস। এগুলোকে সরি সাবস্ক্যাপুলারিস না, বাকি যেগুলো বললাম এই কয়েকটা হচ্ছে স্ক্যাপুলোথোরাসিক মাসল বলা হয় এগুলোকে। এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো না বললেও পারেন। কিন্তু যতটুকু বললাম স্ট্যাটিক ডাইনামিকের মধ্যে প্রাইমারি অ্যাক্টিভ স্টেবিলাইজার, সেকেন্ডারি অ্যাক্টিভ স্টেবিলাইজার, আর থার্ড কম্পোনেন্ট হচ্ছে নিউরোমাসকুলার কন্ট্রোল অর্থাৎ প্রোপ্রিওসেপশন বা জয়েন্ট পজিশন। এটাতে কাজ করে এই তিনটাকে বলা হয় স্ট্রেস সেনসিটিভ মেকানোরিসেপ্টরস। স্ট্রেস সেনসিটিভ মেকানোরিসেপ্টরস, ঠিক আছে। জি জি। পরে আমরা আসবো হ্যাঁ, আশিক হচ্ছে, ভাই, ওই যে লিগামেন্ট যেগুলো বলেন না, কোরাকো হিউমেরাল লিগামেন্ট, এগুলো কি হ্যাঁ স্ট্যাটিকের মধ্যে পড়বে? হ্যাঁ ওগুলো সব স্ট্যাটিক, যেগুলো লিগামেন্ট বললাম, লিগামেন্ট বা ক্যাপসুল, জয়েন্ট ক্যাপসুল, সবগুলো হচ্ছে স্ট্যাটিক। আচ্ছা। এরপর আমাদের জানতে হবে যে এই যে শোল্ডার জয়েন্ট, এই জয়েন্টটা কেন ইয়েটা আমাদের বেশি কমন, ডিসলোকেশনটা কেন বেশি কমন। এর কয়েকটা মনে রাখবেন যে আমাদের এই জয়েন্টটা ডিসলোকেশন হয় বেশ কয়েকটা কারণে, সেটা আমি বলি হচ্ছে স্লেজিং দিয়ে, ঠিক আছে। SLEG, শুধু স্লেজ মনে রাখলেই হবে, স্লেজিং। আপনি এই 4টা শব্দ দিয়ে মনে রাখবেন যে কেন এই জয়েন্টটা ডিসলোকেশন কমনলি হয়। তাহলে এই জয়েন্ট ডিসলোকেশন হওয়ার কারণ এস দিয়ে 2টা মনে রাখবেন, একটা হচ্ছে এস তে শ্যালোনেস, শ্যালোনেস অফ দা গ্লেনয়েড ক্যাভিটি, শ্যালোনেস অফ দা গ্লেনয়েড ক্যাভিটি অ্যাপ্লিতে আছে ভাই, হ্যাঁ, শুধু আমি সহজ করে মনে রাখানোর জন্য বলতেছি। এরপরে মনে রাখতে হবে শিয়ার ভালনারেবিলিটি, শিয়ার ভালনারেবিলিটি। এই ইয়েতে দেখেন এটা হচ্ছে গ্লেনয়েড, ঠিক আছে, আর এটা হচ্ছে হেড। তাহলে এই দুটো দেখেন উপরে নিচে কি হয়, ওঠানামা করতে পারে, শিয়ার ফোর্স কাজ করবে। তার মানে যেহেতু দুইটা পাশাপাশি লেগে আছে, তার মানে এখানে কোন ফোর্স কাজ করবে, শিয়ার ফোর্স কাজ করবে, ঠিক আছে। তাহলে এখানে শিয়ার ফোর্স কাজ করবে, শিয়ার ফোর্স যেহেতু এখানে কাজ করবে, তার মানে একটা শিয়ার ভালনারেবিলিটি থাকবে। তাহলে 2 নম্বর পয়েন্ট এসটা হচ্ছে যে শিয়ার ভালনারেবিলিটি অফ দা জয়েন্ট ডিউরিং মুভমেন্ট। তাহলে এস দিয়ে 2টা জিনিস, শ্যালোনেস অফ দা গ্লেনয়েড ক্যাভিটি আর শিয়ার ভালনারেবিলিটি অফ দা জয়েন্ট ডিউরিং মুভমেন্ট, ঠিক আছে। এল তে হচ্ছে লিগামেন্টাস ল্যাক্সিটি, এল তে লিগামেন্টাস ল্যাক্সিটি। তাহলে দেখেন লিগামেন্টাস ল্যাক্সিটি যদি থাকে, এটা আমরা দেখি কোন স্কোর দিয়ে,
বেইটন স্কোর। বেটন স্কোর। বেইটন স্কোর। তাহলে বেইটন স্কোরটা এখন এর সাথে আমাদের কিন্তু এটা করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, লিগামেন্টাস লেক্সিটি কি সবারই থাকবে এরকম? না না, এটা হচ্ছে মানে একটা রিস্ক ফ্যাক্টর, যে যাদের লিগামেন্টাম ল্যাক্সিটি থাকবে তাদের ক্ষেত্রে সহজে মানে ডিসলোকেশনের চান্সটা মানে বেশি থাকবে আর কি অন্যদের চেয়ে। নর্মাল যাদের থাকে তার চেয়ে বেশি থাকবে লিগামেন্টাম হুম। ল্যাক্সিটির কারণে। তাতে হবে কি, যে আমাদের শোল্ডার জয়েন্ট ইউজুয়ালি কি হয় যখন ডিসলোকেশন হচ্ছে, অ্যান্টিরিয়র গ্লেনয়েড রিম এই যে এখানে কিন্তু ধাক্কা দিয়ে তারপর নিচে নামতেছে, ঠিক আছে? আর ধাক্কা খাচ্ছে কোনটা? পোস্টের সুপিরিয়র পোর্শনটা একটু উঁচু, এটা ধাক্কা খাচ্ছে নামার সময়, এখানে ধাক্কা খাচ্ছে, যার কারণে এখানে ভাঙতেছে আর এখানে কম্প্রেশন ফ্র্যাকচার হচ্ছে, এটা ইমপ্রেশন ফ্র্যাকচার। তাহলে এই যে জয়েন্ট যে নেমে যাচ্ছে, তাহলে এখানে শিয়ার ফোর্স কাজ করতেছে, এটা একটা। আর লিগামেন্টাস ল্যাক্সিটির কথা যেটা বলতেছিলাম, এখানে আমাদের বেইটন স্কোর, ঠিক আছে? ওখানে আমরা কি দেখি? বেইটন স্কোরে দেখি হচ্ছে যে আমাদের যে এই যে লিটল ফিঙ্গার আছে, এটার কিন্তু প্যাসিভ, অ্যাক্টিভ না, হ্যাঁ? এখানে কি করব? প্যাসিভ ডরসিফিকেশন করব, এভাবে টেনে নিয়ে আসবে, অন্য কেউ করবে, সেটা কত ডিগ্রি থাকবে? মোর দেন মোর দেন 90, মোর দেন 90 90, ডিগ্রি, মোর দেন 90 ডিগ্রি, ঠিক আছে? মোর দেন এই 90 আমার ডিগ্রি ইয়েটা অফ মেটা মেটা কি বলবো, মেটা এমপি মানে মেটা কার্বোফারেঞ্জিয়াল জয়েন্ট। বলতেছি, দাঁড়াও, তার আগে হচ্ছে আমি এই যে ইয়েটার ভিডিওটা আমার একটু আগে হচ্ছে ইয়ে করতে পারলাম, এই যে এখন তো আমি সামনের দিকে দিচ্ছি, এখন আমাকে যে দেখাবে সেটাতে আমি রিভার্স করতে পারতেছি না কেন? ওই ক্যামেরাতে আপনি ক্লিক করেন। ক্যামেরাতে ক্লিক আস কাজ করতেছে না, তুমি যখন ওই যে আমি একটা হোস্ট বানাই দিছো এরপর থেকেই কম কাজ করতেছে। আচ্ছা হয়েছে, নাও। এই যে এখন এই বেইটন স্কোর আমাদের পড়ে ফেলতে হবে, স্যাররা খুব পছন্দ করে। তাহলে প্রথমত কি, যে আমাদের যে লিটল ফিঙ্গারটা আছে এটার কি করব? ডরসিফিকেশন করব, তবে প্যাসিভ। ক্লিয়ার প্যাসিভ দেখা যায়? হ্যাঁ, প্যাসিভ ডরসিফিকেশন মানে দেখা অন্য যাচ্ছে কেউ ভাই। করে দিবে, বা আমি এই হাত দিয়েও করতে পারি, এটাও প্যাসিভ। তাহলে প্যাসিভ ডরসিফিকেশন অ্যাবাভ 90 ডিগ্রি, ঠিক আছে? মোর দেন 90 ডিগ্রি হতে হবে প্যাসিভ ডরসিফিকেশনটা। এটা তাহলে এক এক পাশের 1, তাহলে দুই পাশের 2, তাহলে হচ্ছে 1 1 2। এরপরে কি করব? আমাদের যে থাম্ব আছে, থাম্বের অ্যাপোজিশন করব, এই যে সেম সাইডে, ঠিক আছে? কোরআন। তাহলে এই যে এটা কি অ্যাপোজিশন করার ফ্লেকশন? চেষ্টা করব। এটা কি হ্যাঁ, ফ্লেকশন অফ থাম্ব নাকি? এটাও প্যাসিভ অ্যাপোজিশন বলা হয় আর কি, প্যাসিভ অ্যাপোজিশন। এই যেভাবে ধরে এই যে টেনে নিয়ে আসার চেষ্টা করবো ফোর আর্মের দিকে, উল্টা দিকে কিন্তু না, হ্যাঁ? উল্টা দিকে না, এই যে মানে এই যে হচ্ছে এটা এক্সটেনশন দেখেন। সারফেসে না, ফ্লেক্সর সারফেসে, ফ্লেক্সর। হুম। তাহলে প্যাসিভ পজিশন করার চেষ্টা করব, তাহলে এটাতে 1 পয়েন্ট, তাহলে দুই পাশে 2 পয়েন্ট, তাহলে 4 পয়েন্ট এদিকে হয়ে গেল। এরপর আমরা করবো, এই যে সেদিন সুভাষ স্যার জিজ্ঞেস করছে যে তুমি এই যে হাইপার এক্সটেনশন কিভাবে দেখবা, তো এটার এই একটা যে এরকম। বই পাইছি, সেটা হচ্ছে সেজন্য যে এইভাবে দেখাচ্ছিল বা এইভাবে ওইভাবে না, আসলে এইভাবে দেখাইছে যে এইভাবে হচ্ছে হাইপার এক্সটেনশন, এই যে এলবোর এলবোর হাইপার এক্সটেনশন, সামনে দুই হাত সেম ভাবে এরকম করে এক্সটেনশন করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ হাইপার এক্সটেনশন, কিন্তু মানে রোগী নিজে করবে, অ্যাক্টিভ, এটার ক্ষেত্রে অ্যাক্টিভ। এটা আগে হচ্ছে দুটো হাইপার এক্সটেনশনে যে এরকম না, এরকম করে দেখতে হবে আর কি। মোর দেন 180 ডিগ্রি, এই যে এলবো যে হাইপার এক্সটেনশন এইভাবে করতে হবে দুই পাশে। এটা আমার তো যেটা হচ্ছে হাই এক্সটেনশন না, একদম জিরো এক্সটেনশন। এরপরে আরো যায় কিনা সেটা হচ্ছে হাইপার এক্সটেনশন, কিন্তু রোগী করার ক্ষেত্রে এইভাবে করতে হবে। মানে রোগী যদি হাইপার এক্সটেনশন থাকে, এটা তো কত জিরো হয়ে গেছে না এক্সটেনশন বা 180, তাহলে এরপরে সে আরো বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাক্টিভ। এরপরে কি করবে এটা তো দেখাইতে পারতেছি না, দাঁড়াইতে হবে। দাঁড়ায় আমাদের নি জয়েন্ট আমরা যে যে লকিং করার চেষ্টা করি, একটু টাংটা হাই সামনের দিকে দিব, তারপরে পেছনে আমার কি আছে, পপিটাল ফোসা আছে, টেন্স করার চেষ্টা করবো, করে এইভাবে সামনের দিকে একটু ঝুঁকে দাঁড়াবো। তাহলে এটাতে যদি আমার নিচে জিরো আসে, এটাতে যদি আরো কি হয় 10 ডিগ্রি যদি হাইপার এক্সটেনশন হয়, তবে এটা হচ্ছে অ্যাকিউট, অ্যাকিউট হাইপার এক্সটেনশন, মানে রোগী দাঁড়াবে তখনই হয়ে যাবে অ্যাকিউট, ঠিক আছে? এটা একটা পয়েন্ট। তাহলে দুই পাশে 2, তাহলে আমাদের কয়টা পয়েন্ট হলো? একটা, দুইটা, তিনটা হাইপার এক্সটেনশন, এলবো এন্ড নি, চারটে। তাহলে বোথ দুই পাশে একটিভ কোনটা করবে? একটিভ হচ্ছে হাইপার এক্সটেনশন অফ এলবো এবং হাইপার এক্সটেনশন অফ দা নি, নাকি কোনটা? মানে বলা আছে অ্যাকিউট, নির ক্ষেত্রে অ্যাকিউট বলা আছে, অ্যাকিউট হাইপার এক্সটেনশন। আর ইয়ের ক্ষেত্রে বলা আছে অ্যাক্টিভ, কারণ রোগী নিজে করবে। বাকি দুটা কিন্তু প্যাসিভ, হয় রোগী অন্য কেউ করে দিবে, নইলে অপোজিট হাত দিয়ে করবে, মানে এই হাতে সে করবে না এইভাবে, ঠিক আছে? যার কারণে এই দুটো প্যাসিভ, প্রথম দুটো প্যাসিভ, এটা অ্যাক্টিভ, রোগী নিজে করবে। নিটটাও রোগী নিজেই করবে, অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু বইয়ের ভাষায় অ্যাকিউট, অ্যাকিউট হাইপার এক্সটেনশন। আনস্টেবল মিডিতে
ভাই আমার কোশ্চেন হচ্ছে গানস্টক ডিফর্মিটিতে হাইপার এক্সটেনশন কিভাবে দেখে? গান স্ট্রোকেটা আমি জানি না, গান স্ট্রোক আমার পড়া নাই, কিন্তু হচ্ছে আমার যে গানস্টকে কি আছে এইভাবে দেখে। শেয়ারটা দিবনি যে রুগীর দেখাইছে স্পিন জারি দেখাইছে যে হাইপার এক্সটেন্ড করতেছে এইভাবে, হ্যাঁ রুগী এরকম করে আছে, হাতটা এমন হয়ে আছে, এমন না এমন কিন্তু কি জানি আপনি এলবো দেখলাম, জয়েন্টে আর দেখেন তো, এটা উপরে উঠে আছে, ঠিক আছে এইভাবে হাইপার এক্সটেনশন দেখাইছে। আপনি এলবো জয়েন্টে তখন কি হাইপার এক্সটেনশন হচ্ছে? মানে এইরকম যখন করবো আমি, তখন কি হ্যাঁ, আমার এলবো জয়েন্টের হাইপার এক্সটেনশন হবে আদৌ? এখন বইয়ের ভাষায় দেখাইছে আর কি, এখন ওই যে সুয়ার স্যার জিজ্ঞেস করছিল এই জন্য আমার মাথায় আসছিল, এই জন্য বই ঘাটছিলাম, ঘেটে দেখি যে ওইভাবে দেখাইছে। কিন্তু আমি তো ইজি ফিল করতাম আগে যে এইভাবে যে রুগীকে সাপোর্ট দিব, দিয়া এইভাবে প্রয়োজনে ইয়ে করবে এলবোতে, তাহলে তো সরে যাবে, মানে অনেকটা ভ্যালগাসের মতো হেল্প, ঠিক আছে, তখন বোঝা যাবে যে হাইপার এক্সটেনশন আছে। কিন্তু বই এরিয়াটা অন্যরকম, ওইভাবে দিয়ে, যার কারণে আমি ওটা বললাম আর কি। তারপরে এটা নিয়ে আমরা দেখবো নি, সমস্যা নাই, কিন্তু আমি বইয়েরটা যেটা পাইছি আমার কাছে মনে হয়েছে ওইটা একটা শেয়ার দিবনি, তারপরে করে তাহলে আমরা কারেকশন করে নেবো, অসুবিধা নেই। আর এরপরে হচ্ছে যে রুগী কি করবে, রুগী হচ্ছে দাঁড়াবে, ঠিক আছে, যে রুগীকে বলবো যে আপনি হচ্ছে আচ্ছা, দাঁড়াবে, এই যে দাঁড়াবে, দাঁড়ায় কি করবে, এই নিটা হচ্ছে হাইপার এক্সটেনশন করলো, মানে এক্সটেনশন করলো আর কি, ফুল এক্সটেনশন করে, এই যে পাম থাকবে ফ্ল্যাট এরকম করে মেঝে টাচ করতে বলবে। যদি এভাবে পুরা এই পামটা মেঝেতে ফ্ল্যাট একদম টাচ করে, তাহলে এটা স্কোর 1, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে আমাদের হচ্ছে স্পাইন ফ্লেকশন থাকবে, নিটা থাকবে এক্সটেনশন, এরপরে আমার পামটা থাকবে ফ্ল্যাট, ফ্ল্যাট থাকবে কোথায়, মেঝেতে, মেঝেতে যদি একদম ফ্ল্যাট একদম টাচ করে থাকে তাহলে স্কোর 1। আর এটার ক্ষেত্রে জিজ্ঞেস করে যে কতটুকু উপরে নরমাল, নরমাল হচ্ছে আমাদের নরমাল যারা আমরা আছি হাইপার লাইজিটি নাই তাদের ক্ষেত্রে গ্রাউন্ড থেকে 10 সেন্টিমিটার উপরে থাকবে আমাদের পাম্পটা এই পজিশনে, গ্রাউন্ড থেকে কতটুকু, 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা এখানে স্লেজিং এর এল পড়লাম, লিগামেন্টাস ল্যাক্সিটি। এরপরে আবার চলে যাই, এখানে কি আছে, ই আছে, ইতে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রেঞ্জ অফ মোশন, এই ইতে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রেঞ্জ অফ মোশন। এখানে দেখেন যে ওয়াইড রেঞ্জ অফ মোশন থাকে, আমরা যেমন কি করি, আমরা যে দেখেন শোল্ডারের আমরা অ্যাবডাকশন করি, তাই না, অ্যাবডাকশন করে কিন্তু কতটুকু তুলি, আমরা 0 to 180 পরে অভ্যস্ত, মানে অ্যানাটমি বইগুলো অনুযায়ী, কিন্তু ম্যাকটিতে আছে 0 to 170, 0 to 170 ডিগ্রি। তাহলে এই যে 0 to 170 ডিগ্রি যে আপনি অ্যাবডাকশন করতেছেন, আবার দেখেন আরেকটা জিনিস আছে এখানে, ফরওয়ার্ড ফ্লেকশন বলে, এই যে জাস্ট আপনার বডির বরাবর এইভাবে তুলতে পারি, ফরওয়ার্ড ফ্লেকশন, এটা ঠিক আছে, ফরওয়ার্ড ফ্লেকশন বা এলিভেশন, এটা হয় 0 to 165 ডিগ্রি। আবার দেখেন আরেকটা আছে, আগে অ্যাবডাকশন করে নিলেন, এরপরে এইভাবে ফ্লেকশন করতে, এটা হচ্ছে 0 to 140 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখেন এটাকে বলতেছি ফ্লেকশন ইন অ্যাবডাকশন, কারণ কি, কারণ আমি প্রথমে অ্যাবডাকশন করে নিচ্ছি 90 ডিগ্রি, এরপরে ফ্লেকশন করতেছি, তাহলে যেটা প্রথমে সেটা হচ্ছে পরে ঘটবে, মানে ফ্লেকশনটা পরে ঘটবে। ইন অ্যাবডাকশন তার মানে অ্যাবডাকশন পজিশন, তাহলে এটা আগে করে নেবেন, তাহলে ইন অ্যাবডাকশন কি করবেন, ফ্লেকশন করবেন, তাহলে ফ্লেকশন ইন অ্যাবডাকশন 140 ডিগ্রি। এই তিনটা রেঞ্জ যদি আপনি চিন্তা করেন, যেটা আমরা এরপরে এক্সটেনশন চিন্তা করি বা এক্সটার্নাল বা ল্যাটারাল, মানে মিডিয়াল রোটেশন বা ইন্টারনাল রোটেশন, 0 to 70 ডিগ্রি আছে এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে ম্যাকটিতে। তো ওয়াইড যে রেঞ্জ গুলো দেখেন 0 to 170, 165, তারপর হচ্ছে এদিকে 140, তার মানে এক্সট্রা অর্ডিনারি রেঞ্জ অফ মুভমেন্ট হয়, এই জন্য চান্স বেশি। আর আরেকটা কি বললাম, জিতে হচ্ছে গ্লেনয়েড ডিসপ্লাসিয়া, এই জিতে হচ্ছে গ্লেনয়েড ডিসপ্লাসিয়া। এমনিতেই দেখেন যে আমরা জানি আমাদের যে গ্লেনয়েড ক্যাভিটি থাকে সেটা কেমন, শ্যালো, তাই না, শ্যালো। তো এরপরে যদি আবার গ্লেনয়েড ডিসপ্লাসিয়া হয়, গ্লেনয়েডের সাইজ যদি আরো ছোট হয়, তাহলে তার ক্ষেত্রে চান্স আরো বেড়ে যাবে। তাহলে এই কয়েকটা জিনিস, শ্যালোনেস অফ দ্য গ্লেনয়েড, তারপর শিয়ার ভালনারেবিলিটি, লিগামেন্টাস ল্যাক্সিটি, এক্সট্রাঅর্ডিনারি রেঞ্জ অফ মুভমেন্ট এন্ড গ্লেনয়েড ডিসপ্লাসিয়া, এই কয়েকটা হচ্ছে এই শোল্ডার ডিসলোকেশনের কারণ, ঠিক আছে। এরপরে কমন প্রশ্ন যে হোয়াট ইজ ল্যাক্সিটি এন্ড হোয়াট ইনস্টেবিলিটি, খুব কমন প্রশ্ন, ঠিক আছে। তাহলে ল্যাক্সিটি মনে রাখবেন যে ল্যাক্সিটাটা হচ্ছে যে জয়েন্টের মধ্যে সেপারেশন হবে কিছুটা, কিন্তু সেখানে কোনো সিমটম থাকবে না, অর্থাৎ কোনো পেইন থাকবে না, আর সেই সেপারেশনটা হবে উইদিন এ ফিজিওলজিক্যাল লিমিট বা রেঞ্জ। তাহলে ল্যাক্সিটি কি, এ ডিগ্রি অফ সেপারেশন অফ দ্য গ্লেনোহিউমেরাল জয়েন্ট উইদিন এ ফিজিওলজিক্যাল রেঞ্জ অ্যান্ড হুইচ ইজ অ্যাসিম্পটোমেটিক।
তাহলে ল্যাক্সিটি কি জিনিস বোঝা গেছে তো ভাই? ল্যাক্সিটি বোঝা গেছে তো নাকি? এক্সিট আর একটু বলেন ভাই। ল্যাক্সিটিটা হচ্ছে যে আমাদের যে গ্লেনোহিমেরাল জয়েন্ট, এই জয়েন্টের সেপারেশন হবে, ঠিক আছে? অর্থাৎ কিছুটা সাবলাইজেশন হতে পারে, সরে যেতে পারে হালকা, কিন্তু সেটাতে কোনো পেইন হবে না, অর্থাৎ অ্যাসিম্পটোমেটিক থাকবে। আর সেটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হবে, ওই রেঞ্জ ক্রস করা যাবে না কখনোই। তাহলে সংজ্ঞাটা এরকম: এ ডিগ্রি অফ সেপারেশন অফ গ্লেনোহিমেরাল সারফেস উইদিন এ ফিজিওলজিক্যাল রেঞ্জ অ্যান্ড হুইচ ইজ অ্যাসিম্পটোমেটিক। এটা হচ্ছে ল্যাক্সিটি। আর ইনস্টেবিলিটি, ইনস্টেবিলিটি যেখানেই থাকবে সহজে এক কথায় মনে রাখবেন যে হয় সাবলাইজেশন নইলে ডিসলোকেশন। তার ডিসলোকেশন আমরা কি জানি যে কমপ্লিট সেপারেশন অফ এ জয়েন্ট সারফেস, আর সাবলাইজেশন কি পার্শিয়াল সেপারেশন অফ এ জয়েন্ট সারফেস। এখন দেখেন আপনি যখন ইনস্টেবিলিটি বলবেন তাহলে ওখানে বলছিলেন অ্যাসিম্পটোমেটিক ল্যাক্সিটিটা, আর ইনস্টেবিলিটি বলবেন সিম্পটোমেটিক সেপারেশন অফ গ্লেনোহিমেরাল সারফেস। কি হবে এটা? সিম্পটোমেটিক সেপারেশন অফ গ্লেনোহিমেরাল সারফেস হুইচ রিজাল্টস ইন তিনটা জিনিস: পেইন, সাবলাইজেশন অ্যান্ড ডিসলোকেশন, অ্যান্ড অর ডিসলোকেশন। তাহলে যেখানে ইনস্টেবিলিটি সেখানে কি ঘটবে? সাবলাইজেশন ঘটতে পারে, ডিসলোকেশন ঘটতে পারে, আর সিমটম থাকবে, তার মানে পেইনফুল হবে। এটা এই দুটোর মধ্যে ক্লিয়ার হয়েছে কিনা? ল্যাক্সিটি হচ্ছে অ্যাসিম্পটোমেটিক সেপারেশন আর ইনস্টেবিলিটি হচ্ছে সিম্পটোমেটিক সেপারেশন। তাহলে যেহেতু অ্যাসিম্পটোমেটিক তার মানে পেইনলেস, এটা সিম্পটোমেটিক তার মানে হচ্ছে পেইনফুল। আর আরেকটা কি বললাম যে ইনস্টেবিলিটি মানেই সাবলাইজেশন অর ডিসলোকেশন। এটুকু ক্লিয়ার হয়েছে ভাইয়া? ক্লিয়ার ভাই, ক্লিয়ার ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আমরা আসবো যে আমাদের ক্লাসিফিকেশন আছে এখানে, যে শোল্ডার যে ডিসলোকেশন হয় এর ক্লাসিফিকেশন আছে। এই ক্লাসিফিকেশন গুলো হচ্ছে প্রথমত বলে এটাকে স্ট্যানমোর ক্লাসিফিকেশন। স্ট্যানমোর। ভাই একটা জিনিস ভাই, সরি ভাই, আমি ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট করতে চাচ্ছি না। না না সমস্যা নেই ভাই, বলেন। ভাই ওই যে ওই গ্লেনোহিমেরালের যে তিনটা বললেন, সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিল, এইগুলার কি ফাংশনটা বলছিলেন ভাই? আমি কি মিস করে গেছি? না না ফাংশন বলি নাই ভাই এগুলোর। ও, এটা কি অ্যানাটমির মধ্যে বলবেন না পরে বলবেন? এটা পরে বলবো নি, ওটা নিয়ে আবার আলাদা আলোচনা থাকবে, আরো কিছু ওটার মধ্যে বলবো নি। আচ্ছা, ওকে 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 ওকে। ওটা যখন আমরা ওই যে বলবো ভাই, যখন এক্সামিনেশন বলবো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন এক্সামিনেশন গুলো করবো এক্সামিনেশনের সাথে ওটা আলোচনা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, মানে এক্সামিনেশন এটা টেক্সট এগুলো আলাদা আছে, তো অনেকবার এগুলোর প্রত্যেকটা অনেক ইম্পর্টেন্ট। অনেকবার স্যাররা ধরছে তো এই জন্য বললাম আর কি। আচ্ছা, হ্যাঁ ওকে হ্যাঁ ভাই, ওটা আলোচনা সরি ভাই। হবে ইনশাল্লাহ ভাই। হ্যাঁ ওটা হচ্ছে কত ডিগ্রিতে করলে কোনটা পেইনফুল হয়, কোনটার ইনজুরি থাকলে কত ডিগ্রি আপনি অ্যাবডাকশন করতে পারেন, মানে এগুলো নিয়ে আলোচনা করবো না, অসুবিধা নেই। এরপরে দেখেন ক্লাসিফিকেশনটা হচ্ছে স্ট্যানমোর ক্লাসিফিকেশন, ঠিক আছে? এটা দুইটা ভাগ আছে, একটা স্ট্রাকচারাল আর একটা হচ্ছে ইমব্যালেন্সড আনব্যালেন্সড মাসল রিক্রুটমেন্ট। দুইটা ভাগ আছে ভাই, অ্যাপ্লিতে আছে এই জন্য বলতেছি না, আমি লিখতেছি না। হ্যাঁ শুধু মনে রাখেন, মনে রাখার জন্য দুইটা স্ট্যানমোরের মধ্যে দুইটা এসটি আছে, স্ট্রাকচারাল একটা, ঠিক আছে? স্ট্রাকচারাল আর একটা কি বলছি? আনব্যালেন্সড Muscular. মাসল রিক্রুটমেন্ট। সোজা কথা এখানে মাসকুলার ডিসকাইনেসিয়া, মাসকুলার উইকনেস এগুলো আসবে। তাহলে এই স্ট্রাকচারাল এবং আনব্যালেন্সড মাসল রিক্রুটমেন্ট এই দুটা মিলাই হচ্ছে পোলার টাইপ আছে, বুঝছেন? পোলার টাইপ 1 2 3, পোলার টাইপ 1 2 এবং হচ্ছে 3। তাহলে এগুলো হচ্ছে পোলার টাইপ। এই দুটা জিনিসকে ভাগ করে আমরা পোলার টাইপ করব। পোলার টাইপ দুইটা জিনিস, একটা হচ্ছে ক্লিনিক্যাল আর একটা হচ্ছে থেরাপিউটিক। দুইটা জিনিসের উপর ভিত্তি করে, ক্লিনিক্যাল এন্ড থেরাপিউটিক। তাহলে স্ট্যানমোরে স্ট্রাকচারাল আর হচ্ছে আনব্যালেন্সড মাসল রিক্রুটমেন্ট, এই জিনিসকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে পোলার টাইপ 1 2 3। এই 1 2 এটা হচ্ছে স্ট্রাকচারাল, ঠিক আছে? 1 2 হচ্ছে স্ট্রাকচারাল, আর 3টা হচ্ছে এই যে এটার মধ্যে আনব্যালেন্সড মাসল রিক্রুটমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা বলবো হচ্ছে মাসকুলার ডিসকাইনেসিয়া বা মাসল উইকনেস, ঠিক আছে? তাহলে দেখেন এই স্ট্রাকচারের মধ্যে যদি 1 2 হয় তার মানে কি 1 2 তে অবশ্যই স্ট্রাকচারাল কথাটা থাকবে, ঠিক আছে? 1 2 তে অবশ্যই স্ট্রাকচারাল কথাটা থাকবে, আর 3 তে এসে থাকবে হচ্ছে মাসকুলার ডিসকাইনেসিয়া। মাসকুলার ডিসকাইনেসিয়া অর্থাৎ নরমাল যে ফাংশন করে সেটা থাকবে না, কম বা বেশি হয়ে যাবে, ঠিক আছে? অ্যাবনরমাল হয়ে যাবে। মাসকুলার ডিসকাইনেসিয়া অর উইকনেস। তাহলে খেয়াল করেন এখানে স্ট্রাকচারে দুইটা ভাগ করলাম, পোলার টাইপ 1 2 এটা স্ট্রাকচারাল, আর এটা মাসকুলার ডিসকাইনেসিয়া অর উইকনেস।
এখন এর মধ্যে আবার আপনাকে বলতে হবে যে ট্রমা আছে কোনটাতে। তাহলে এটা হচ্ছে ট্রমাটিক, ওয়ানটা হচ্ছে ট্রমাটিক, আর টুটা হচ্ছে অ্যাট্রোমাটিক অর মিনিমালি ট্রমাটিক, অ্যাট্রোমাটিক অর মিনিমালি ট্রমাটিক, আর এটা হচ্ছে অ্যাট্রোমাটিক। তাহলে খেয়াল করেন ভাই, এখানে একটু গুরুত্ব দেন, তাহলে দেখেন পরে যখন পড়বেন খুব ইজি লাগবে। 1 2 হচ্ছে স্ট্রাকচারাল, এটা কেমন, মাসকুলার ডিসকাইনেসিয়া অর উইকনেস। আর এখন ট্রমা দিয়ে চিন্তা করবেন, 1 নাম্বারটা অবশ্যই ট্রমাটিক, 3 নাম্বারটা অ্যাট্রোমাটিক, তাহলে মাঝেরটা কি হবে, অ্যাট্রোমাটিক অর মিনিমালি ট্রমাটিক। তাহলে যদি তাই হয় তাহলে 1 নাম্বারটা হবে ট্রমাটিক স্ট্রাকচারাল, 2 নাম্বারটা কি হবে, অ্যাট্রোমাটিক অর মিনিমালি ট্রমাটিক, এটাও স্ট্রাকচারাল, আর শেষেরটা কি হবে, মাসকুলার ডিসকাইনেসিয়া, এটাও তো অ্যাট্রোমাটিক বলছিলাম, তাহলে অ্যাট্রোমাটিক, এটা হচ্ছে নন স্ট্রাকচারাল। আরেকবার বলি দেখেন, এটা স্ট্রাকচারাল স্ট্যানমোর আনব্যালেন্স মাসল রিক্রুটমেন্ট, এটার আবার পোলার টাইপ করব আমরা, পোলার টাইপ 1 2 3। পোলার টাইপ 1 2 হচ্ছে স্ট্রাকচারাল, আর সেটা হচ্ছে নন স্ট্রাকচারাল। প্রথমে এই ভাগ মনে রাখবেন, স্ট্রাকচারাল, এটা নন স্ট্রাকচারাল, ঠিক আছে। এরপরে ট্রমাটিক, ওয়ানটা হচ্ছে পুরোটাই ট্রমাটিক, অর্থাৎ এখানে ডিসলোকেশন থাকবে বা রিপিটেড মাইক্রোফ্র্যাকচার থাকবে, অ্যাকিউট ডিসলোকেশন বা রিপিটেড মাইক্রোফ্র্যাকচার। আর থ্রিটা হচ্ছে অ্যাট্রোমাটিক, আর টুটা কি, অ্যাট্রোমাটিকও হইতে পারে, মিনিমালি ট্রমাটিকও হইতে পারে। তাহলে এখন আপনি পুরোটা বলেন, এটা ট্রমাটিক স্ট্রাকচারাল, অ্যাট্রোমাটিক অর মিনিমালি ট্রমাটিক স্ট্রাকচারাল, আর এটা কি, অ্যাট্রোমাটিক নন স্ট্রাকচারাল। এটুকু ক্লিয়ার হয়েছে ভাই? ক্লিয়ার ইনশাআল্লাহ। ওকে, এরপরে দেখেন আমরা এখানে ট্রেস রাখবো, এরপরে পোলার টাইপ 1 2 3, এটা পোলার টাইপ 1, এটা পোলার টাইপ 2, আর এটা হচ্ছে পোলার টাইপ 3। তাহলে এখন ট্রমা দিয়ে আমরা ভাগ করব। প্রথমে যদি ট্রমা দেওয়া হয়, ট্রমাটিক, একদম ট্রমাটিক কোনটা ছিল, শুধুমাত্র 1, তাহলে এটা হচ্ছে ট্রমাটিক, বাকি দুইটা ট্রমাটিক না। অটোমেটিক। হ্যাঁ, এখন ট্রমা যদি হয় সেখানে কি হয়, আর্টিকুলার সারফেস ড্যামেজ হয়, ঠিক আছে। তাহলে ট্রমাটিকে আর্টিকুলার সারফেস ড্যামেজ, তাহলে আর্টিকুলার সারফেস ড্যামেজ হয়, তাহলে যেহেতু এটাতে ট্রমা অবশ্যই আছে, ট্রমাটিক, তার মানে এটাকে কি হবে, আর্টিকুলার সারফেস অবশ্যই ড্যামেজ হবে। তারপর 2 তে কি বলছিলাম, অ্যাট্রোমাটিক অর মিনিমালি ট্রমাটিক, এখানে যেহেতু মিনিমালি ট্রমাটিক আছে, তার মানে এখানেও আর্টিকুলার সারফেস ড্যামেজ হতে পারে, অর্থাৎ ইয়েস। আর এটাতে তো হওয়ার চান্স নাই, কারণ এটা অ্যাট্রোমাটিক। তাহলে আর্টিকুলার সারফেস ড্যামেজ, এটা ট্রমা আছে অবশ্যই থাকবে, এটা অ্যাট্রোমাটিক অর মিনিমালি ট্রমাটিক, অথবা এখানেও থাকতে পারে, কিন্তু এটাতে কোনো থাকার চান্স নাই, কারণ এটা অ্যাট্রোমাটিক। এরপর দেখেন ক্যাপসুলার ড্যামেজ, এই যে আমাদের যে ল্যাব্রাম, ক্যাপসুল বা লিগামেন্ট যে থাকে, এগুলোর যদি ড্যামেজ হয়, ক্যাপসুলার ড্যামেজ, তাহলে ক্যাপসুলার ড্যামেজ যদি থাকে, তাহলে এটা তো অবশ্যই কোথায় থাকবে, 1 এ থাকবে। তার মানে এখানে আপনি ব্যাংকার্ডেশন পাবেন পোলার টাইপ 1 এ। যদি আপনাকে জিজ্ঞেস করে ব্যাংকার্ডেশন কোন টাইপে পাবা পোলার টাইপে, বলতে হবে পোলার টাইপ 1 এ। আর বাকি দুইটা হচ্ছে ডিসফাংশনাল, এটাও ডিসফাংশনাল, এটাও ডিসফাংশনাল, ব্যাংকার্ডেশন থাকে না এখানে। এরপর আপনি যদি বলেন ল্যাক্সিটি, এই যে আমরা এখনই ল্যাক্সিটি নিয়ে কথা বললাম, তাই না। তার ল্যাক্সিটি, যেটা পোলার টাইপ 1, এটা হবে ইউনিডিরেকশনাল বা ইউনিঅ্যাক্সিয়াল বা ইউনিডিরেকশনাল, ঠিক আছে। যেটা 3, এখানে তো আমরা বলছিলাম যে আনব্যালেন্সড মাসল রিক্রুটমেন্ট, অর্থাৎ মাসল ডিসকাইনেসিয়া বা উইকনেস থাকে, তাহলে এখানে ল্যাক্সিটি কি থাকবে, এখানে থাকবে অবশ্যই বাই ডিরেকশনাল, ঠিক আছে। আর এটাতে কি হবে, ইউনিও হইতে পারে কিংবা বাই হইতে পারে। তাহলে এটা হচ্ছে ল্যাক্সিটি পোলার টাইপ 1 এ ইউনি, থ্রিতে হচ্ছে বাই, কারণ এখানে ল্যাক্সিটি থাকে, মাসল প্যাটার্ন নে প্রবলেম থাকে, আর এটা ইউনি আর বাই হতে পারে, ঠিক আছে। আর যদি বলা হয় যে মাসল উইকনেস কোথায় আছে, মাসল উইকনেস, তাহলে এটা নিয়ে যদি আপনি ভাগ করেন, এই দুটাতে কি মাসল উইকনেস আছে, নাই, শুধুমাত্র নাই। আছে পোলার টাইপ 3 তে, এটাতে আছে মাসল উইকনেস। তাহলে এইভাবে একটা ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বুঝলে দেখবেন, আপনাকে যদি জিজ্ঞেস করে আলাদা করে কোনো পয়েন্ট দিয়ে, আপনি ইজিলি এটা দিয়ে বলতে পারবেন। আরেক ভাবে করা যায়, একটা দেখবেন এইরকম
ত্রিভুজ আঁকানো আছে ইয়াতে। এটা 1 পোলার টাইপ, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে দেখেন পোলার টাইপ 1 মানে কি? ক্রোমাটিক স্ট্রাকচারাল। এটা কি? অ্যাট্রোমাটিক অর মিনিমালি ক্রোমাটিক স্ট্রাকচারাল। আর এটা কেমন? এটা হচ্ছে Non-chromatic. অ্যাট্রোমাটিক নন স্ট্রাকচারাল, অর্থাৎ মাসল প্যাটার্নিং। ঠিক আছে, এটা মাসল উইকনেস থাকে, মাসল উইকনেস। এখন আপনি যদি 1 থেকে 2 এবং 3 এর উপর লম্ব টানেন, তার মানে কি? তার মানে 1 এর সাপেক্ষে এই দুটোটা আসলে কেমন? 1টা কেমন? ক্রোমাটিক না? তাহলে ওটার জি। থেকে যখন এর উপর আপনি একটা লম্ব টানবেন, তার মানে বোঝাচ্ছে যে ওর সাপেক্ষে এই দুটার অবস্থা কেমন। তাহলে এই দুটো দেখেন লেস ট্রোমা কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে যার কারণে বলা আছে লেস ট্রোমা, অর্থাৎ এটা তো অবশ্যই ট্রোমাটিক। ওটার সাপেক্ষে যদি চিন্তা করেন, এটা অ্যাট্রোমাটিক আর মিনিমালি ট্রোমাটিক, মানে লেস ট্রোমা, এটাও অ্যাট্রোমাটিক, তাহলে ট্রোমাটা লেস। আর এটাতে কি মাসল উইকনেস থাকে। এখন এটার থেকে যদি এই দুটার উপর একটা লম্ব টানেন, অর্থাৎ 3 সাপেক্ষে 1 এবং 2 কেমন, তাহলে 3 সাপেক্ষে 1 এবং 2টা কেমন? এটা হচ্ছে লেস মাসল প্যাটার্নিং। এটা তো মাসল প্যাটার্নিং বলি আমরা, বা মাসল উইকনেস বা মাসল। প্যাটার্নিং আবার কি? এটা বোঝাইছে আসলে মাসকুলার ডিসকানেশিয়া, মাসল উইকনেস আর কি। ঠিক আছে, মাসল প্যাটার্নিং শব্দটা বোঝায় যে মাসকুলার ডিসকানেশিয়া বা উইকনেস। তাহলে যদি ওটার সাথে চিন্তা করা হয়, ওটা জাস্ট একটা বইয়ের টার্ম, কিন্তু সহজ ভাষায় বলতে গেলে উইকনেস, এজন্য আমি উইকনেসটা বেশি বলতেছি। ঠিক আছে, তাহলে এটাতে বলা হচ্ছে লেস মাসল প্যাটার্নিং, অর্থাৎ এগুলোতে উইকনেস কম থাকে, লেস মাসল প্যাটার্নিং। ঠিক আছে, এইরকম কি একটা জিনিস আছে। লম্ব টানার গুরুত্বটা কি? এই যে কম ট্রমা, এটা দেখে আমি কি বুঝবো? হ্যাঁ, এটা ওই যে বললাম যে এটা 1 আর এই দুটা কি 2 3। তাহলে যখন 1 থেকে 2 3 এর মাঝামাঝি লম্ব টানবো, তার মানে এটা বোঝাচ্ছে যে এইটার সাপেক্ষে এই দুটার পরিস্থিতি কেমন। তাহলে এটা আমাদের কি ট্রোমাটিক না রাব্বু? হ্যাঁ, ট্রমাটিক। ট্রোমাটিক স্ট্রাকচার কিন্তু এটা, ঠিক আছে? হুম। এটা কি ট্রোমাটিক? অ্যাট্রোমাটিক অর মিনিমালি ট্রোমাটিক স্ট্রাকচার, দুইটা কিন্তু স্ট্রাকচারাল, কিন্তু এটা অ্যাট্রোমাটিক অর মিনিমালি ট্রোমাটিক, কিন্তু এটা পুরোটাই অ্যাট্রোমাটিক। তাহলে এটা তো ট্রোমাটিক, তাহলে এটার তুলনায় এই দুটার পরিস্থিতি কেমন? তাহলে এই দুটা কি লেস ট্রোমাটিক না? মানে হুম ওভারঅল হুম চিন্তা করলে দুটা মিলে এটার হুম তুলনায় লেস ট্রোমাটিক, এই জন্য এখানে লেখা আছে দেখবো বইয়ে লেস ট্রোমা। আর এটা তো আমাদের থার্ডটা কি মাসল প্যাটার্নিং, যেটা আনব্যালেন্সড মাসল রিক্রুটমেন্ট বা মাসল প্যাটার্নিং বা মাসকুলার ডিসকানেশিয়া বা মাসল উইকনেস, যেটাই বলি না কেন, যদি এটার থেকে আমরা বাকি দুইটার উপর লম্ব টানি, তার মানে বোঝাচ্ছে যে এটার সাপেক্ষে এই দুটার অবস্থা কেমন। তাহলে এটার সাপেক্ষ, তার মানে এটার মেইন জিনিস কি মাসল উইকনেস বা মাসল প্যাটার্নিং বলতেছি আমরা এটাকে। তাহলে এই দুটা তো হুম। আসলে এই বৈশিষ্ট্যটা ওই দুটা কিন্তু নাই, ঠিক আছে? তার মানে ওটা আচ্ছা, আমরা কি বলবো? লেস মাসল প্যাটার্নিং, লেস মাসল প্যাটার্ন। উইকনেস বা লেস মাসল ডিসকাইনেসিয়া, যেটাই বলি না কেন। এরকম একটা ছক আছে অ্যাপ্লিতে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? জি জি, clear হয়েছে। হ্যাঁ, এরপরে আমরা আসবো হচ্ছে যে পোলার টাইপ গেল। এখন আমরা ক্লিনিক্যাল ফিচার, একটা রোগী যখন শোল্ডার ডিসলোকেশন, আমরা তো অনেক রোগী ডিল করি, আমাদের কাছে রোগী আসে ইমার্জেন্সিতে শোল্ডার ডিসলোকেশনে, ঠিক আছে? এখন আমরা তো বেশিরভাগ পাই অ্যান্টেরো ডিসলোকেশন। এখন রোগী আমাদের কাছে কিভাবে আসে? রুগী আমাদের কাছে আসে যে হাতটা কিন্তু দেখা যায় রুগী ধরে নিয়ে আসে বা অন্য কেউ ধরে নিয়ে আসে, এই যে এইভাবে ধরে নিয়ে আসে। তার মানে কি? তার পেইন থাকে অবশ্যই, যেহেতু সরে আছে, এদিকে ডিসলোকেশন হয়ে আছে, তার মানে পেইন আছে। ডিসলোকেশন মানে সেখানে পেইন আছে, ইনস্টেবিলিটি। তাহলে অ্যাবডাকশন, সে, ইন্টারনাল রোটেশন। হ্যাঁ এটা বলতেছি, এটা হচ্ছে প্রথমত থাকে পেইন ক্লিনিক্যাল ফিচারের মধ্যে। সেকেন্ড কি করে? রুগী অপোজিট হাত দিয়ে, যে হাতটা নরমাল সে হাতে ধরে নিয়ে আসে, এটা একটা কাজ, যে সাপোর্ট দিয়ে নিয়ে আসে। আর এটা থাকে কেমন? আমরা দেখি রুগীর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে থাকে, এরকম এইভাবে থাকে, করে ধরে ধরে নিয়ে নিয়ে আসে, আসে। এরকম করে। হ্যাঁ, তার মানে হচ্ছে অ্যাবডাকশন থাকে, নরমাল অ্যাডাকশন থাকে, হচ্ছে অ্যাবডাকশন। আর আর্মের চিন্তা করবো আমরা, ফোর আর্ম কিন্তু না। আর্মের চিন্তা করব, আর্মের ক্ষেত্রে হচ্ছে এক্সটার্নাল রোটেশন থাকে। তাহলে অ্যান্টিওরেটেড ডিসলোকেশন, তাহলে আর্ম কিভাবে থাকে? অ্যাবডাক্টেড অ্যান্ড এক্সটার্নালি রোটেটেড। এটা কেন থাকে? কারণ সে অপোজিটটা করতে পারতেছে না, সে চাইলেই অ্যাডাকশন করতে পারতেছে না, সে চাইলেই ইন্টারনাল রোটেশন করতে পারতেছে না, ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে হবে, এটা মনে রাখলে কিন্তু পোস্টারটা ঠিক উল্টা, সহজ। তাহলে রোগী আমাদের কিভাবে আসে অ্যান্টিওরেটেড ডিসলোকেশনে? অ্যাবডাক্টেড অ্যান্ড কিছুটা এক্সটার্নালি রোটেটেড, যার কারণে রোগী কি করতে পারে না? ইন্টারনাল রোটেশন করতে পারে না এবং অ্যাডাকশন করতে পারে না। তাহলে পোস্টারে কি হবে? পোস্টারে রোগী কিভাবে আসবে? অ্যাডাকশন, ইন্টারনাল রোটেশন। অ্যাডাকশন আর ইন্টারনাল রোটেশন, ঠিক আছে? তাহলে তার প্রবলেম কোথায়? পোস্টেরিয়রলি।
পোস্টেরিয়র ডিসলোকেশন হয়ে যাবে। হ্যাঁ, সে অ্যাডাকশন এবং ইন্টারনালেশন করে নিয়ে আসছে, তার মানে প্রবলেম হচ্ছে অ্যাবডাকশন করতে পারে না, এক্সটার্নালেশন করতে পারে না। এটা ক্লিয়ার হয়েছে কিনা সবার? যে তাহলে রোগী পোস্টেরিয়রলি আজকে স্যার যেটা বলছিল না, যে আমাদের তাহলে পেক্টোরালিস মেজর আর সাবস্ক্যাপুলারিস ভাই, সাবস্ক্যাপুলারিসে আমাদের বেশি টান দেওয়ার কারণে আমাদের এটা ওটা ছুটে বলছে যায়। হচ্ছে ইপিলেপসি বা সিজারের রোগীর কেন পোস্টার ডিসলোকেশন হয় এটা বলার জন্য, বা ইলেকট্রিক শক, এগুলোর ক্ষেত্রে পোস্টার ডিসলোকেশন হয়। কারণ বলছিল যে এই ক্ষেত্রে রোগীর পড়ে যায়, হচ্ছে রোগী যখন পড়ে যায় তখন আর্মটা থাকে অ্যাডাক্টেড অ্যান্ড ইন্টারনালি রোটেটেড বা স্লাইটলি ফ্লেক্সড, যার কারণে এইভাবে যেহেতু তার কাছাকাছি আছে সেই জন্য এটা চাপ খায়, তখন এই যে চলে যায় হচ্ছে উপর দিকে, ঠিক আছে, গিয়ে তার মানে পিছন দিকে সরে যায়, পোস্টার ডিসলোকেশন। যখন আমার নিচের দিকে আসতে হবে জয়েন্টটা, তার মানে আমার অবশ্যই অ্যাবডাকশন হইতে হবে। তাহলে যখন দেখেন যদি কেউ, এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট, যদি কেউ অ্যাবডাকশন করে তাহলে দেখেন হেড কোন দিকে চলে যায়, নিচের দিকে। যদি এক্সটার্নাল রোটেশন করেন হেড কোন দিকে চলে যায়, নিচের দিকে। তাহলে দেখেন আপনি যখন অ্যাবডাকশন করছেন, এক্সটার্নাল রোটেশন করছেন আর এক্সটেনশন, এই যে দেখেন এই পজিশনে দেখেন এটাও শোল্ডার জয়েন্ট বোঝাচ্ছে, কিন্তু এক্সটেনশনও করতেছেন নিচের দিকে, তাহলে নিচের দিকে কিন্তু আমাদের এমনিতেই ল্যাক্সিটি বেশি থাকে। কারণ কি, আমাদের দেখেন সুপিরিয়রলি আছে, পোস্টেরিয়রলি আছে, অ্যান্টেরিয়রলি আছে, কিন্তু নিচের দিকে কিন্তু কোনো মাসলের সাপোর্ট নাই, যার কারণে নিচের দিকে কিন্তু তুলনামূলক ল্যাক্স। তাহলে এই যে যখনই সে অ্যান্টেরিয়র ডিসলোকেশন হচ্ছে, তাহলে রোগী আসতেছে এইভাবে হাতটা সরে নিয়ে অ্যাবডাকশন এবং এক্সটার্নালেশন। তার মানে সে কেন এই পজিশনে আছে, কারণ সে কাছে নিয়ে আসতে পারতেছে না, ইন্টারনাল করতে পারতেছে না। তার মানে তার আছে কোন পজিশনে ফিচার, অ্যাবডাক্টেড এন্ড এক্সটার্নাল রোটেটেড, কিন্তু তার প্রবলেম কি, প্রবলেম হচ্ছে সে অ্যাডাকশনও করতে পারে না, ইন্টারনাল রোটেশনও করতে পারে না। এটা হচ্ছে প্রবলেম অ্যান্টিরিয়র ডিসলোকেশনের ক্ষেত্রে। আর পোস্টেরিয়র ক্ষেত্রে কি হয়, এই যে একটু আগে বললেন, রোগী আসে হচ্ছে ইন্টারনাল রোটেশন করে এবং হচ্ছে অ্যাডাকশন করে, এইভাবে রোগী আসে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেহেতু তার আর্মটা আছে অ্যাডাক্টেড এবং ইন্টারনাল রোটেটেড, তার মানে তার প্রবলেম কোথায়, অবশ্যই অপোজিটে, অপোজিটটাতে প্রবলেম, সে অ্যাবডাকশনও করতে পারে না, এক্সটার্নাল রোটেশনও করতে পারে না। এইটুকু ক্লিয়ার হয়েছে নাকি না, এটা কিন্তু সারা প্রশ্ন জিজ্ঞেস করে এটা। ক্লিয়ার এখান থেকে ক্লিয়ার প্রশ্ন কি আসবে ভাই, যে পেশেন্ট অ্যান্টিরিয়র ডিসলোকেশন হলে কি ফিচার নিয়ে আসবে, তার হাতের পজিশন ফিচার কি যেটা থাকবে? নিয়ে আসবে, বুঝতে হবে যে সে তার অপোজিটটা করতে পারতেছে না, তখন পারতেছে না। সারা বলতে তার প্রবলেম কি, তুমি এই পজিশনে কেন আসতেছে, তখন বলতে হবে যে যেটা ওর যে অপোজিট মুভমেন্ট গুলো আছে এগুলো সে করতে পারতেছে না, আনএবল বুঝতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ ওই বুঝতে- মুভমেন্টে তার প্রবলেম থাকবে, এই দুই ভাবে প্রশ্ন হতে পারে এখানে। তাহলে এটা গেল। এখন এরপরে আমাদের হচ্ছে ক্লিনিক্যাল ফিচার গেল, এবার কারেকশন টেকনিক। এই যে দেখেন আমাদের কাছে রোগী আসে, আমরা বিভিন্ন পদ্ধতিতে কারেকশন করি, স্যার এটাও জিজ্ঞেস করে যে কি কি কারেকশন মেথড তুমি ইউজ করো, ইমার্জেন্সিতে রোগী আসলো কি করবা তুমি। তো তাহলে দেখেন আমরা এখানে কয়েকটা বলি, একটা হচ্ছে স্টিমসন, আমরা করি না কিন্তু বলি, যে রোগী কি করবে, প্রন পজিশনে, ডান হাতে সমস্যা থাকে বেশিরভাগের, কারণ ডান হাতে তো আমরা কাজগুলো করি, বা ট্রমা ট্রমা ছাড়া আর কি, যে কোনো কাজ আমরা বেশিরভাগ ডানাতে হয়। তাহলে রোগীকে কি করবো, একটা বেডে প্রন পজিশনে শুয়ে দিব, দিয়ে জাস্ট এই যে আর্মের তার ইয়ে আছে সে আর্মটা একদম ওই স্কাউচের হচ্ছে ইয়ে বরাবর, মার্জিন বরাবর নিচের দিকে হচ্ছে ঝুলাই দিব। এটা স্টেমসন অ্যাপ্লির কথা, কিন্তু আমাদের জেম জাহাঙ্গীর স্যার বলে যে এখানে হচ্ছে 10 to 15 পাউন্ড এরকম হচ্ছে ওয়েট, এই যে হাতের সাথে বেঁধে যেরকম আমরা সার্ফেস ট্রাকশন দিই, ঠিক সেভাবে এখানে বেঁধে ঝুলে দিতে হবে, তাহলে কন্টিনিউয়াস ওই ট্রাকশনের কারণে একসময় গিয়ে রিডাকশন হয়ে যাবে। কিন্তু অ্যাপ্লির ভাষা শুধুমাত্র ঝুলায় রাখলেই হয়, ঠিক আছে। তাহলে স্টিমসন। এরপরে হিপোক্রেটিক। হিপোক্রেটিক যেটা, সেটা হচ্ছে মূলত যে আপনি হচ্ছে অ্যাবডাকশন, রুগীতে অ্যাবডাকশন একটু হয়ে আছে, আরো অ্যাবডাকশন করে নেবেন, দেখবেন রুগী রিলিফ ফিল করে এই পজিশন নিলে। অ্যাবডাকশন করবেন, এইদিকে একজন কন্টিনিউয়াস ট্রাকশন দিবে অ্যাবডাকশন অবস্থায়, আর একজন কি করবে, এই চেস্ট বরাবর হচ্ছে টাওয়েল পেঁচায় নিবে, নিয়ে এইদিকে টান দিবে, তাহলে একজন এইদিকে টান দিচ্ছে আর একজন অপোজিটে টান দিচ্ছে, দুই ট্রাকশনের কারণে বসে যায়, এটা হচ্ছে হিপোক্রেটিক। এখন প্রশ্ন হচ্ছে স্যার এক্সটার্নাল রোটেশন করবো না, হ্যাঁ, স্লাইট এক্সটার্নাল রোটেশন করবো না তখন? প্রয়োজন হয় না ভাই, শুধু অ্যাবডাকশনই বলা আছে। এক্সটার্নেশন আচ্ছা। শুধুমাত্র যে কচার্স যেটা আমরা করি, ককার্স বা কচার্স, এটাতে শুধু বলা আছে, তাছাড়া ওটাতে লাগে না, শুধু অ্যাবডাকশন বলা আছে। আর এরপরে আরেকটা যেটা হিপোক্রেট, ছাড়া বলবে যদি আপনি তুমি একাই আছো আর তোমাকে হেল্প করার মতো কেউ নাই, কেউ কিছু বোঝেও না, তাহলে কি করবা, তখন কাজ হচ্ছে রুগীকে একদম ফ্লোরে শুয়ে দিবেন, দিয়ে একদম শুয়ে আছে রুগী, আপনি ডক্টর একটু এই যে অ্যাবডাকশন করে নেবেন, হ্যাঁ, অ্যাবডাকশনের ইয়ে বলা নাই, পজিশন বলা নাই কত ডিগ্রি, কিন্তু অ্যাবডাকশন করে নিয়ে
আর একটা পা দিবেন, একদম পা বসায় দিবেন এইভাবে, ঠিক আছে? এখানে পা বসায় দিবেন, দিয়ে টান দিবেন। তাহলে এই যে পাটা এখানে আপনার হেড বসায় দিচ্ছে, আর এইদিকে আপনি টান দিচ্ছেন। তাহলে এই দুই টানে দুই ট্রাকশনে বসে যাবে। এটা হচ্ছে হিপোক্রেটিক মেথড, সিঙ্গেল পার্সন। আপনি একজন আছেন, আপনি এভাবে করতে পারেন। এরপর একটা আছে মিলচ। মিলচ বলা আছে নিটার যে অ্যাটলাস, সেখানে বলছে ভাই যে আপনি যেটা আমি বললাম যে রুগীকে শুয়ে রেখে ওয়েট দেয়া, এটাই বলা আছে মিলস টেকনিক হিসাবে নিটার আমরা যে অ্যাটলাস পড়ি, নিটার অ্যাটলাস সেখানে। কিন্তু জেএম জাহাঙ্গীর স্যার বলে যে এটা হচ্ছে যে এই যে অ্যাবডাকশন যে বললাম, এই অ্যাবডাকশন অবস্থায় ট্রাকশন, আর অপরজন কি করবে, এই যে হেডটা তো এক জায়গাতে এসে বসে আছে, তাহলে যেহেতু এক জায়গাতে এসে বসে আছে, এই দিক থেকে একজন এই চাপ দিবে এইদিকে ওপর দিকে। তাহলে আপনি ট্রাকশন দিচ্ছেন, আর এই দিক থেকে একজন চাপ দিয়ে বসায় দিচ্ছে। এটা হচ্ছে মিলস টেকনিক, ঠিক আছে? আর স্যার আরেকটা স্যারের লেকচারে বলছে স্ক্যাপুলার ম্যানিপুলেশন। এটা আসলে ধরেন যেভাবে দেয়া আছে আমরা করি না কখনো বা শুনিও নাই। যদি ইয়ে করতে চান এটা সরাসরি দেখাইতে হবে, এমনিতে বললে বুঝবেন না। আমি সরাসরি দেখাই দিব না, একটু মনে করে দিন যে কিভাবে এটা করে, ওখানে যে স্যার যে ডিসক্রাইব করছে। তাহলে এই কয়টা হচ্ছে পদ্ধতি: স্টিমসন, হিপোক্রেটিক, মিলচ, কচার্স, আর হচ্ছে স্ক্যাপুলার ম্যানিপুলেশন। এন্ড স্কচার্সটা আমরা সবাই জানি, যেটা আমরা ইউজুয়ালি করি। রোগীর কি করি, এই যে অ্যাবডাক্টেড আছে, যে কোনো ভাবে ওকে একটু কষ্ট করে কিন্তু আমরা টেনে টুনে নিয়ে আসি, রোগী ব্যথা পায় কিন্তু নিয়ে আসি, নিয়ে আসা এই যে এলবোটা কিন্তু তার একদম গায়ের সাথে লাগাই দিই, অ্যাডাকশন করে নিই। আর্মের অ্যাডাকশন প্রবলেম ছিল তার, কিন্তু জোর করে করায়নি। নেওয়ার পরে কি করি, এই যে এলবোতে আমরা সাপোর্ট দিই এক হাত দিয়ে, তাহলে সে বুঝলো যে তার সাপোর্ট দিয়ে আছে। এরপর আমরা কি করি, এই যে ফোর আর্ম আমরা ঘুরাই, কিন্তু আসলে রোটেশন করতে হবে এক্সটার্ন কিন্তু আর্মের কত ডিগ্রি পর্যন্ত, 75 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে? তাহলে 75 ডিগ্রি যখন এক্সটার্ন রোটেশন করবেন, তারপরে হচ্ছে যে নিচে যে আপনি সাপোর্ট দিয়ে দিচ্ছেন এলবোতে, একটু উপরের দিকে আপওয়ার্ডস পুল করবেন বা পুশ করবেন। এটা দিলেই রোগীর হচ্ছে এটা রিডাকশন হয়ে যায়। রিডাকশন হওয়ার পরে তার দেখেন সমস্যা ছিল কোথায়, অ্যাডাকশনে এবং ইন্টারলেশনে। তাহলে তখন আমরা এই রিডাকশনটা করে নিয়ে, এরপরে রিডাকশনটা করে নিয়ে আমরা হচ্ছে আপনার ইয়ে করি, কি বলে, রোগীকে এইভাবে অপোজিট হাত ধরতে দিই, ধরে দিয়ে বলি যে এবার ধরে রাখেন। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাদের রোগীকে ইমমবিলাইজেশন দিতে হয়, ঠিক আছে? এখন ইমমবিলাইজেশন, আমি একটা কথা বলতে চাই। এই একদিনে এত লোড নেওয়া যাবে না তো, মাথা ঘুরে আমি আমি যাচ্ছে। আমি আমি একটু করতে চাই, আশিক ভাই যদি আমার একটু অনুমতি দেয়। হ্যাঁ আম, ভাই, ভাই আমি যেটা পড়ছিলাম যে কচার্স মেথডটা, হ্যাঁ যে কচার্স মেথডটা, আমি প্রথমে আমারটা বলি, তারপরে আমি আপনারটা একটু বলবো। যে হ্যাঁ হ্যাঁ কচার্স মেথডটা হচ্ছে, কচার্স এবং এল প্রকাশ দুইটার মধ্যে একটু পার্থক্যটা আছে। টিম ভাই, দিয়ে এর প্রকার সত্যি ভাই বলতে একটু কি একটু আমি শেষ বলি করি না ভাই, ভাই, ওটা প্লিজ নাকি কোন প্লিজ একটু গাইডে শেষ আছে করি। কিন্তু আমি কোনো বইয়ে আমি জানি পাইনি আচ্ছা ভাই। আপনারটা ঠিক, আমার একটু বলতে দেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে কচার্স মেথডটা আমি টিম দিয়ে মনে রাখছি, TEAM। টি হচ্ছে প্রথমে ট্র্যাকশন, তারপর হচ্ছে এক্সটার্নাল রোটেশন, যাতে মাথাটা একটু ঘুরে অন্যদিকে যায়। তারপর হচ্ছে এ তো হচ্ছে তারপরে গিয়ে অ্যাডাকশন, আর এম এ হচ্ছে যে মিডিয়াল রোটেশন যেটা। আচ্ছা এখন হচ্ছে, ভাই, আপনি আমি আপনি একটু শেষ কই থেকে করতে দেন পড়ছেন প্লিজ। আমি জানি না, আমি জানি কিন্তু আমি আপনি ঠিক, আপডেটটা বলছি ভাই। আমি জানি আপনি ঠিক। এখন আরেকটা জিনিস হচ্ছে যে এল প্রকাশের মধ্যে পার্থক্য হচ্ছে টিমের মধ্যে টিটা থাকবে না, মানে ট্র্যাকশনটা থাকবে না। এখন আমি যদি হ্যাঁ আগে অ্যাডাকশন করে দেই, যেহেতু মাথাটা বাইরে আছে, আমি যদি আগে অ্যাডাকশন করে দেই, তাহলে আমাদের এটা অ্যান্টেরিয়র গ্লেনয়েড ওয়ালে গিয়ে বাড়ি খাবে হিউমারের হেডটা, ফলে আমাদের ব্যাংকার্ট লেশনটা আরো বেশি প্রমিনেন্ট হবে। এই কারণে না, আগে আপনি আগে তো করে এক্সটার্নাল, দিবেন না, আগে তো করে দিবেন না। দেখেন আমরা যখন কচার্স মেথডে করি কি সুন্দর, কিন্তু ইয়া কট করে একটা বসে যায়, একটা ক্লাং পাই কিন্তু আমরা, দেখবেন সুন্দর একটা ক্লাং পাই, প্রথমে যদি বা আপনি একটা কট এক্সটার্নাল করে একটা রোটেশন শব্দ না হয়। করে নেন, হ্যাঁ, প্রথমে যদি এক্সটার্নাল রোটেশন না করে যদি অ্যাডাকশন করে নেন, তাহলে তো আপনার মাথাটা গিয়ে টকাস করে বাড়ি খাবে ইয়ার সাথে। না না, রিডাকশন তো হইতে হবে। আপনি যখন বুঝে বুঝে ফেলছেন, দেখেন আমাদের ভাই এখানে কিন্তু সামনে দিয়ে খেয়াল করেন, এখানে কিন্তু একটু গ্যাপের মতো থাকে। যখন আপনি এটা ঘুরাচ্ছেন আস্তে আস্তে দেখবেন হেড উপরে উঠতেছে, আর এই গ্যাপটা কিন্তু যে গ্যাপের মতো আসছে বা একটু ডিপ্রেশন হয়ে থাকে, আস্তে আস্তে কিন্তু এলিভেট হওয়া শুরু করে, মানে শেপ আসা শুরু করে। আপনি যখন এটা বুঝতে পারবেন যে, আর ক্লাং পাই আমরা, সুন্দর একটা ক্লাং পাই, কিন্তু দেখবেন কট করে ওঠে বা একটা ক্লাং আমরা বুঝতে পারি যে বসে গেছে, তখন কিন্তু ঘ্যাট করে এরকম ঘুরে বসাই দিই, ঠিক আছে? তো ওটা না হওয়া পর্যন্ত আপনি করবেন না, তো একদম আপনি শিওর হয়ে নেবেন যে বসে গেছে। রুগীও দেখবেন হঠাৎ করে সারপ্রাইজ হয়ে যায়, আমি অবশ্য কখনো সারপ্রাইজ পেশেন্টে টেস্টের বসাই মতো। করি না। আমি অলওয়েজ পেশেন্টে ডায়াজিপাম মায়োলাক্স দিয়ে তারপর শুয়াই ঘুম পাড়াই তারপরে করি। আমি কখনোই আচ্ছা ঠিক আছে, কখনোই ঠিক আমি আছে, না না, পেশেন্টে এটা তো বসাই এটা তো অবশ্যই ঠিক আছে। যে কোনো রিডাকশনে ভাই বলা আছে জেনারেল অ্যানেস্থেসিয়া,
আন্ডার হুম। জেনারেল অ্যানেস্থেসিয়া যে কোনো রিডাকশন, কিন্তু আমরা তো এবং আমার দেখেন কাছে মনে হয় কি যে বসায় করাটা একটা ক্রাইম, তাহলে আমি আরো তার গ্রেনয়েড ইনজুরিটা আরো বেশি বাড়ায় দিচ্ছি, আমার হিল শেক বাড়ায় দিচ্ছি আমি, যদি আমি বসাই ভাবে আন্ডার কচার্সটা হচ্ছে কি ভাই, কচার্স আপনি ধরেন শোয়ায়ে করেন আর বসায় করেন, রোগীর ইয়ে তো সেম, মানে কচার্সের ক্ষেত্রে, ঠিক আছে, রোগীর কিন্তু পজিশন সেম ইয়ে থাকতেছে, আপনি শোয়ায় করলেও যা, বসে থাকলে করেন, কচার্সের ক্ষেত্রে সেম। আর কচার্সে কিন্তু কিন্তু আপনিতে বলা আছে নট রিকমেন্ডেড, কারণ এটার ক্ষেত্রে অ্যাক্সিলারি নার্ভ এবং অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র সারকামফ্লেক্স হিউমেরাল ভেসেল যে থাকে এভাবে, এই যে সামনের দিকে অ্যান্টেরিয়র সারকামফ্লেক্স, পিছন দিকে পোস্টেরিয়র সারকামফ্লেক্স, এই যে ঘিরে থাকে, এটা ইনজুরির চান্স থাকে, এই জন্য নট রিকমেন্ডেড কিন্তু বলা, কিন্তু আমরা কমনলি এটাই করি, কচার্সটাই করি। আশিক ভাই, আর ওই যে হাতের মধ্যে যে ভাই আপনারা করেন ভাই, আমি জীবনেও কচার্স করি না। আচ্ছা ঠিক আছে, শোনেন, আরে একটা জিনিস বলি এটার সাথে আমরা আজকে শেষ করব, সেটা হচ্ছে আমরা তো এই যে রিডাকশন করে দিলাম, এরপরে কি দিই, স্লিং দিই, তাই না? কেউ অনেকে হয়তো এলবো ব্যাগ দেয়, কিন্তু আমরা দিই হচ্ছে ইউনিভার্সাল শোল্ডার ইমমবিলাইজার। তার এটা কার ক্ষেত্রে কতদিন রাখবেন সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আপনি এটা মনে রাখবেন 30, এজ অফ 30 দিয়ে, লেস দেন 30 হলে 3 উইকস, আর মোর দেন 30 যদি এজ হয় তাহলে হচ্ছে 1 উইকস, আপনিতে বলা আছে, কিন্তু জিএম জাহাঙ্গীর স্যার বলে 1 to 2 উইকস, ঠিক আছে? তাহলে দেখেন, আপনি লেস দেন 30 এদের ক্ষেত্রে কেন বেশি দিন দিবেন, কারণ এদের ক্ষেত্রে রিকারেন্সের চান্সটা মোর, আর অ্যাবভ 30 ওদের ক্ষেত্রে কেন আপনি মাত্র 1 or 2 উইকস দিবেন, কারণ এদের ক্ষেত্রে স্টিফনেসের চান্স মোর, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে লেস দেন 30 এর ক্ষেত্রে রিকারেন্সের চান্স মোর, এই জন্য আপনি মোর দিবেন, মানে বেশি দিন দিবেন, এটা কি দিবেন, 3 উইকস দিবেন। আর যদি লেস দেন মানে মোর দেন 30 হয়, তার ক্ষেত্রে স্টিফনেসের চান্স বেশি, অতএব সেখানে দিবেন মাত্র 1 উইকস, সর্বোচ্চ 2 উইকস, ঠিক আছে? এখন রিকারেন্সের চান্সটা ভাই একটু ইয়ে করে ফেলেন, লিখে নেন, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদি লেস দেন 20 ইয়ার্স হয়, তার ফার্দার রিকারেন্সের চান্স, রিডিসলোকেশনের চান্স হচ্ছে 90%। লেস দেন 20 ইয়ার্স এজ যদি হয়, ফার্দার যে ডিসলোকেশন এর চান্স 90%, মানে পরের ডিসলোকেশনের চান্স। যদি 20 to 40 ইয়ার্স হয়, তার চান্স হচ্ছে 60%। 20 to 40 ইয়ার্স চান্স 60%। আর মোর দেন 40 ইয়ার্স হলে অনলি 10%, মোর দেন 40 ইয়ার্স হলে। তাহলে লেস দেন 20 হলে চান্স 90%, 20 to 40 হলে চান্স 60%, আর মোর দেন 40 হলে চান্স অনলি 10%। তাহলে দেখেন, আপনি খেয়াল করে দেখেন যে এই যে লেস দেন 30 বললাম, তার মানে এখানে রিকারেন্সের চান্স অনেক বেশি, ঠিক আছে, 90 বা 60, তাহলে হিউজ রিকারেন্স, এর জন্য আপনাকে বেশি দিন রাখতে হবে। আর দেখেন মোর দেন 40 যদি হয়, তার চান্স মাত্র 10% রিকারেন্সের চান্স, কিন্তু বেশি চান্স কি স্টিফনেসের, যার কারণে তাকে কম দিন রেখে পরে আপনাকে মুভমেন্ট দিতে হবে, ঠিক আছে? তাহলে এইটুকু হচ্ছে মোটামুটি আমার মানে ডিসলোকেশন কারেকশন প্লাস হচ্ছে ক্লিনিক মানে অ্যানাটমি প্লাস মানে রিলেটেড যেগুলো এগুলো এইটুকুর মধ্যে ছিল। এরপর আমরা হয়তো যে ব্যাংকার্ড কি হিলস্যাক কি এটা বলতাম, এটা কি বলবো কিনা, সবাই যদি বোঝেন তারপরে ব্যাংকার্ড, হিলস্যাক আর লাক্সেশন ইরেক্টা, এই তিনটা জিনিস সহজে বলে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা শেষ করে ফেলবো আজকে লেকচার। তাহলে দেখেন ভাই, আমাদের এই যে জয়েন্ট কি হচ্ছে, অ্যান্টেরিয়র ডিসলোকেশন, তাহলে এইভাবে নেমে যাচ্ছে, ঠিক আছে, এটা গ্লেনয়েড, এটা হিউমেরাল হেড, তাহলে এইভাবে নেমে যাচ্ছে। তাহলে নেমে যাওয়ার সময় দেখেন, এখানে যেহেতু পোস্টোসিপের পোর্শনটা উঁচু, ঠিক আছে, তাহলে এটা তো নেমে যাচ্ছে, যাওয়ার সময় একটু ধাক্কা দিচ্ছে, কিন্তু মূল ধাক্কা কিন্তু লাগতেছে এই অংশটা, এই যে গ্লেনয়েডের অ্যান্টেরো ইনফিরিয়র পোর্শন, এবং এই যে হিল স্যাক যে জায়গায় হয় পোস্টোসিপিয়র পোর্শন বা পোস্টো ল্যাটারাল পোর্শন। তাহলে যখন এই দুটো ঘষা লাগতেছে, এখানে হচ্ছে ইম্প্যাকশন ফ্র্যাকচার, ইম্প্যাকশন, ঠিক আছে, এই যে ইম্প্যাক্ট ইনজুরি, ইম্প্যাকশন ফ্র্যাকচার হচ্ছে গ্লেনয়েডে। সেটা সফট টিস্যু ব্যাংকার্ড হতে পারে, বনি ব্যাংকার্ড হতে পারে। বনি ব্যাংকার্ড কখন, যখন এই যে সবগুলো সফট টিস্যু কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে, যাওয়ার পরে বোন বের হয়েছে, সেটাতে ঘষা লাগতেছে পরবর্তী ডিসলোকেশন, এটা হচ্ছে বনি ব্যাংকার্ড। আর ইউজুয়ালি সফট টিস্যু ব্যাংকার। তাহলে এখানে সফট টিস্যু ব্যাংকার যদি হয়, নিচে দিয়ে কি কি আছে, প্রথমত আছে গ্লেনয়েড ল্যাব্রাম, এটা গ্লেনয়েড ফেস, গ্লেনয়েড ল্যাব্রাম আছে। এর নিচে কি আছে, এভাবে সাপোর্ট দেওয়া আছে ক্যাপসুল। তাহলে দেখেন, শুধু গ্লেনয়েড ল্যাব্রাম কিন্তু ছিঁড়ে যায় না, ক্যাপসুল এখানে সামনে আছে, ওকে তো ভেদ না করে তো আর, বা ওকে না ছিঁড়ে তো আর হেড নিচে চলে যাচ্ছে না, তাহলে ক্যাপসুল ছিঁড়তেছে। থার্ড হচ্ছে দেখেন, আপনাদেরকে যে ছবিতে দেখাইছিলাম, যে এখানে নিচের দিকে থাকে হচ্ছে আমাদের ইনফিরিয়র গ্লেনোহিমেরাল লিগামেন্ট, এই যে নিচের দিকে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাও ছিঁড়ে যায়। তাহলে দেখেন ল্যাব্রাম গেল, ল্যাব্রাম, এর সামনে আছে ক্যাপসুল, তার সাথে এখানে কি আছে, ইনফিরিয়র গ্লেনোহিমেরাল লিগামেন্ট। তাহলে ল্যাব্রাম, ক্যাপসুল, লিগামেন্ট, তার মানে কি হবে, ল্যাব্রো
ক্যাপসুলো লিগামেন্টাস ইনজুরি, ল্যাব্রো ক্যাপসুলো লিগামেন্টাস ইনজুরি। তাহলে ব্যাংকার লেশন আমাদের হচ্ছে নরমাল যে কোনো অ্যাপলি বলেন বা হচ্ছে ক্যাম্বেল বলেন, এগুলোকে বলা আছে ল্যাব্রো ক্যাপসুলার ডিফেক্ট। কিন্তু ওই যে স্প্রিঞ্জার যে আর্থ্রোস্কোপি বই ওখানে বলা আছে ল্যাব্রো ক্যাপসুলো লিগামেন্টাস ডিফেক্ট। ঠিক আছে, তাহলে এটা গেল ব্যাংকার। আর এখানে যে যে হিল স্যাক, এই যে এটা যে ঘষা লাগতেছে, ঘষা লাগার কারণে এখানে কম্প্রেশন ফ্র্যাকচার হয় পোস্টার সুপিরিয়রলি বা পোস্টার ল্যাটারালি, এটাকে বলা হয় হিল স্যাক্স লেশন। হিল স্যাক প্রথম মনে করতাম যে হিল মনে হয় যে মাউন্টেন, মানে উঁচু জায়গায়, এই জন্য মনে হয় বলে, আসলে তা না। এই হিল স্যাক্স লেশন নাম আসছে দুইজন বিজ্ঞানীর নাম থেকে ভাই, মানে বিজ্ঞানী না সরি, রেডিওলজিস্ট। একজন নাম হচ্ছে ডেরল্ট আর্থার হিল, ডেরল্ট আর্থার হিল, আর স্যাক্স ওর নাম হচ্ছে মরিস ডেভিড স্যাক। এই দুইজন হচ্ছে আপনার দ্বিতীয় জনের নাম কি ভাই? ভাই ডেরল্ট আর্থার হিল, ডেরল্ট DAROLD, ডেরল্ট আর্থার ARTHUR, আর্থার। হিল বানান তো জানেনি, ডেরল্ট হ্যাঁ। আর্থার হিল। আর স্যাক্সটা হচ্ছে মরিস MAURICE, মরিস ডেভিড DAVID, ডেভিড। তাহলে মরিস ডেভিড স্যাক্স, এই দুজন হচ্ছে আমেরিকান রেডিওলজিস্ট, ইনারা এই নামটা দিচ্ছে। ঠিক আছে, যে হিল স্যাক্স লেশন। এরপরে বলছিলাম আর একটা জিনিস, সেটা হচ্ছে এই দুষ্টু পাখি। আচ্ছা, এরপরে হচ্ছে লাক্সেশন ইরেক্টা। অনেক সময় হয় কি দেখবেন যে আমাদের যদি কোনো ইনজুরি আসে, সরাসরি একটা ব্লো আসলো, ল্যাটারাল থেকে লাঠিতে কেউ দিল আঘাত হেডে, তখন হেড কি হয় একদম নিচে চলে আসে হঠাৎ করে, সাথে এই যে আর্মটা অ্যাবডাকশন হয়ে যায়। এটা খেয়াল করেন ভাই, যে কেউ একটা আঘাত দিল, ল্যাটারাল ব্লো দিল, লাঠিতে একটা আঘাত দিল, দেওয়ার কারণে কি হলো, হেডটা আঘাত লেগে গ্রেনার থেকে নিচের দিকে আসলো, তখন কি হয় আর্মটা অ্যাবডাক্টেড হয়ে যায় প্রথমে এইভাবে, তার মানে কি দেন ঝুলে আছে, মানে হেড নিচে চলে আসছে ডিসলোকেশন হয়ে, আর্ম কিছুক্ষণ থাকে এভাবে অ্যাবডাক্টেড অবস্থায় থেকে, তারপর আবার এইভাবে পড়ে যায় হঠাৎ করে, এটাকে বলা হয় লাক্সেশন ইরেক্টা। এই যে এই অবস্থাকে বলা হয় লাক্সেশন ইরেক্টা, যে হেডটা নিচে চলে আসছে বাড়ি খায়া বা যে কোনো ট্রমাতে, আর আর্মটা কি হয়েছে এভাবে অ্যাবডাকশন হয়ে গেছে, তো অ্যাবডাকশন হয়ে গেছে আর হেডটা নিচে এভাবে চলে আসছে অলরেডি, তাহলে এভাবে তো থাকবে না বেশিক্ষণ, এই ভারে কি হয়ে যাবে, পড়ে যাবে, তাহলে পড়ে যাবে এইভাবে, তখন এটা কি হয় সাব কোরাকয়েড লেভেলে চলে আসে, বা এই যে গ্লেনয়েডের থেকে শুধু নিচে না, আরো ভিতর দিকে নেকের আরো মিডিয়াল সাইডে শিফট করে যায়, এই পজিশনটাকে বলা হয় লাক্সেশন ইরেক্টা। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকু ইনশাল্লাহ 1 ঘন্টা হয়ে গেছে, খুব বেশিক্ষণ হলে আসলে ভালো লাগবে না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনার কিছু জিনিস দিতে হবে, ওই যে ছবিটা যেটা দিতে চেয়েছিলেন সেটা, পাশাপাশি ভাই, আপনি ভাই যে রেকর্ডটা অফ করে রাখেন আশিক ভাই। ভাই নেক্সট সেশনে পোস্টিরিয়র ডিসলোকেশন কিভাবে কারেকশন করবেন একটু বই